আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নুরত ব্যাচের ক্লাস না? আপনাদের রিভিশন হচ্ছিল দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি। কত পর্যন্ত? ফৌজদারি কার্যবিধির নবম অধ্যায় মনে হয়, তাই না? বেআইনি সমাবেশ সম্পর্কিত। ওকে, ঠিক আছে, 132। আচ্ছা, দশম অধ্যায় হলো গণউপদ্রব সম্পর্কিত। এই অধ্যায়ের বিধানগুলো মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। 132-এর ক দ্বারা 133 দ্বারা হলো শর্ত সাপেক্ষে ম্যাজিস্ট্রেট উপদ্রব অপসারণ করার জন্য আদেশ প্রদান করতে পারেন। 134 দ্বারা হলো এই আদেশটা সমন অথবা হুলিয়া বা ঘোষণার মতো করে জারি করতে হবে। 135 এই আদেশ অনুসারে সে উপদ্রবগুলো অপসারণ করবেন অথবা এর আদেশের বিরুদ্ধে হাজির হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কারণ দর্শাবেন। 136-এ হলো যদি উপদ্রব অপসারণ না করেন অথবা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়া হাজির না হন অথবা অপসারণ না করেন, তাহলে আদেশটা তার বিরুদ্ধে স্থায়ী করিতে হবে এবং তিনি দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবেন। 137 ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যদি হাজির হয় ম্যাজিস্ট্রেট এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 20 নম্বর অধ্যায় ম্যাজিস্ট্রেট আদালতে যেভাবে অনুসন্ধান করে এই বিষয় সম্পর্কে অনুসন্ধান সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। যদি মনে করেন আদেশটা অযৌক্তিক তাহলে সেটা অপসারণ করে নেবেন বা উঠায় নেবেন, আর না হলে আদেশটা স্থায়ী করবেন। 137। বাকিগুলো না নিলে চলবে। 140 একটু নিতে পারেন। আদেশ স্থায়ী হওয়ার পরে কি করবে? আদেশ যে স্থায়ী হওয়ার পরে বলবে যে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে এটা অপসারণ করবেন, নাহলে আপনি 188 দ্বারা দণ্ডিত হয়ে যাবেন। তারপরেও যদি অপসারণ না করে তাহলে ম্যাজিস্ট্রেট নিজ খরচে এটা অপসারণ করে দিবেন, পরে আদায় করে নেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 140 দ্বারা। 142-এ হলো ম্যাজিস্ট্রেট তদন্ত সাপেক্ষে এই বিষয়ে অন্য কোনো আদেশ জারি করতে আদেশ প্রদান করতে পারেন। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ একটা ক্ষমতা। 143 গণ উপদ্রব অব্যাহত না রাখা বা পুনরাবৃত্তি না করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? আদেশ প্রদান করতে পারবেন। 143 ফৌজদারি কার্যবিধি আইনের 11 নম্বর অধ্যায় বিপদাশঙ্কার বা বিপদের আশঙ্কা আছে এরকম জরুরি পরিস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার আদেশের মাধ্যমে কোনো অপরাধ প্রতিরোধ হতে পারে, কোনো ধরনের বেআইনি সমাবেশ বলেন, দাঙ্গা হাঙ্গামা বলেন, ইত্যাদি প্রতিরোধ বা দমন হতে পারে, কোনো আইনানুগ বা আইনসঙ্গত বা সরকারি কাজের প্রতি বাধা বিপত্তি হুমকি বা আঘাতের সম্ভাবনা আছে, এগুলো প্রতিরোধ হতে পারে, কোনো জমাজমি নিয়ে বিরোধের সম্ভাবনা আছে, এগুলো সমাধান হতে পারে, অথবা কোনো ব্যক্তি থেকে কোনো ব্যক্তিকে কোনো কার্য করা থেকে বিরত রাখা যেতে পারে, তাহলে তিনি ফৌজদারি কার্যবিধির 134 ধারার মতো একটা অস্থায়ী জরুরি আদেশ জারি করবেন। 144-এর 1 ধারা। একতরফা জারি করতে পারবেন 144-এর 2 ধারা। কোন স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তি বা জনসাধারণের প্রতি জারি করতে পারবেন 144-এর 3। আদেশ বাতিলও করতে পারেন 144-এর 4। যদি আবেদনে আদেশ বাতিল না করেন তখন যে পদ্ধতি অবলম্বন করবেন 5। এই উপদ্রবের আদেশ এই জরুরি আদেশ গেজেট প্রকাশিত না হলে 2 মাসের বেশি সময়ের জন্য প্রযোজ্য নয়। 6 মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। 7 এই 6 এবং 7 থেকে অনেকবার এমসিকিউ প্রশ্ন হয়েছে যে কোন এলাকায় প্রযোজ্য নয় এবং কতদিন এই আদেশটা হবে। হ্যাঁ, এটা একাধিকবার এমসিকিউ প্রশ্নের জায়গা। ফৌজদারি কার্যবিধির পরবর্তী অধ্যায় 12 নম্বর অধ্যায় স্থাবর সম্পত্তি নিয়ে কলহ দেখা দিলে
কোনো জমি ফানি বা সীমানা ব্যয়ের বিরোধের ফলে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকলে ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে তাদের স্ব স্ব দলিলপত্র নিজেদের অথবা উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা নোটিশ বা সমন দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 145-এর 1 ধারা। জমি ফানি বলতে কি বোঝায়? 145-এর 2। এই আদেশটা কিভাবে জারি করবেন? বিরোধী স্থানে 1 কপি টানায় দিবেন। 3, যদি 145-এর 1 থেকে 10 পড়তে না চান তাহলে সহজ পড়া হলো এটা, যে জমা জমি নিয়ে বিরোধের ফলে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকলে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? উভয় পক্ষকে নোটিশ দিয়ে বা সমন দিয়েও বিরোধ নিষ্পত্তি বা প্রতিরোধ করতে পারেন। এটা। এরপরে 4, 5, 6, 7, 8, 9, 10 যদি মনে থাকে, আমরা তো পড়াইছি, মনে আছে না? 4-এ হলো এই ধরনের উভয় ব্যক্তি হাজির হওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করবেন? এই বিষয় সম্পর্কে স্থিতি আদেশ জারি করবেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। 5-এ হলো যদি দেখেন আসলে এরকম কোনো বিষয় নাই তাহলে আদেশ থেকে অব্যাহতি দিবেন। 6-এ হলো কোনো ব্যক্তিকে পক্ষপাত নির্দিষ্ট সম্পত্তির দখলদার হিসেবে অভিহিত করবেন, তার প্রতি কোনো বাধা বিপত্তি যেন না হয় সে আদেশ প্রদান করবেন। পুলিশ প্রবিধানে 252 চাইতে এখানে 287 বিধিটা বেশি জরুরি হবে এখানে। কত বিধি? 287 বিধি বেশি জরুরি হবে। 252 আংশিক সমর্থন করে। এ না দেওয়াটা উত্তম এই কারণে, কারণ 252 কাজটা হলো পুলিশের কাজ, আর 145-এর কাজটা হলো সাধারণত কার? সাধারণত ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। হ্যাঁ, এই জন্য আমরা বুঝে বুঝে পিআরবি গুলা কি করব? ব্যবহার করব। সাথে হলো কোনো পক্ষ মারা গেলে নিযুক্ত করবেন। 8-এ হলো যদি সম্পত্তি ক্ষয়শীল পচনশীল হয় বিক্রি করতে পারবেন। 9-এ হলো ম্যাজিস্ট্রেট যে কোনো সাক্ষীকে আহ্বান করতে পারবেন। 10-এ হলো ফৌজদারি কার্যবিধির ওই যে 107 ধারার বিধানের অন্তরায় হবে না ইত্যাদি। 145, 146-এ কি করবেন? বিরোধী বিষয় ক্রোক করতে পারেন যদি মনে হয় প্রকৃত দখলদারকে বা কার এই সম্পত্তি এই নিয়ে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না যাওয়া যায়। তবে আবার এই ক্রোকের আদেশ থেকে অব্যাহতি দিতে পারবেন যদি মনে করেন এদের ভিতরে আর বিরোধের কোনো সম্ভাবনা নাই। স্থাবর সম্পত্তির ব্যবহারের অধিকারের বিরোধ সম্পর্কিত যদি বা স্থাবর সম্পত্তির ব্যবহারের অধিকার নিয়ে যদি বিরোধ দেখার কোনো সম্ভাবনা থাকে তাহলে ম্যাজিস্ট্রেট 145 ধারার মতোই করেই উভয় পক্ষকে নোটিশ দিবেন বা হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিয়ে বিরোধ নিষ্পত্তি করতে পারবেন। সরেজমিনে ইনকোয়ারি করেও কি করতে পারবেন? অধস্তন ম্যাজিস্ট্রেটের দ্বারা বিরোধ নিষ্পত্তি করতে পারবেন। মূলত প্রতিরোধমূলক কি নিয়ে? স্থাবর সম্পত্তি নিয়ে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এটা হলো এই ধরনের একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। ফৌজদারি কার্যবিধির পরবর্তী অধ্যায় হলো 13 নম্বর অধ্যায়, প্রতিরোধমূলক ব্যবস্থা। কার? ম্যাজিস্ট্রেটের না পুলিশের, নাকি দুইটাই সঠিক? পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা, তাই না? প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ বা নিবারণে কি করবেন? হস্তক্ষেপ করবেন, সাধ্যমতো চেষ্টা করে তা প্রতিরোধ এবং নিবারণ করবেন। 149 পুলিশ থানায় তেজ দিবেন। 150 অনুরূপ অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ যে সমস্ত অফিসার আমলে নেওয়া দায়িত্ব তাকে জানিয়ে প্রতিরোধ এবং নিবারণ করতে পারবেন। 150 এখানেও তেজ দ্বারা দিবেন পুলিশ আইনের। পুলিশ অফিসার যদি অন্য কোনোভাবে অপরাধ প্রতিরোধ করতে না পারেন তখন কি পদ্ধতি অবলম্বন করবেন? তখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। হ্যাঁ, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। তাহলে 151 দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য 4টা শর্ত মনে আছে না? অপরাধটা, যে অপরাধটা করবে আমাদের সামনে করার সম্ভাবনা আছে, এই অপরাধটা ডিজাইনটা কিরকম হইতে হবে? সাউন্ড কম মনে হচ্ছে না তো এরকম, কিন্তু ফুল ভলিউম দেওয়া আছে। তাহলে অপরাধের যে ডিজাইনটা এটা আমলযোগ্য অপরাধের হইতে হবে, তাই না? এটা হলো একটা। এটা পুলিশ অফিসার যেখানে আছেন, পুলিশ অফিসারের কি হইতে হবে? তাদের সম্মুখে হইতে হবে। তাদের সম্মুখে হইতে হবে। কয়টা গেল? 2টা। আচ্ছা, মনে আছে তো সবার এই বিষয়গুলা? আমার মনটা থাকার ভিতরে কিন্তু কোনো ধরনের সার্থকতা নেই, কিন্তু আপনার মনে আছে কিনা এটাই বিষয়। তাহলে একটা হলো আমলযোগ্য অপরাধের ডিজাইন হইতে হবে, আরেকটা হলো পুলিশ অফিসারের উপস্থিতি হইতে হবে। কয়টা গেল? 2টা। আরেকটা হলো, আচ্ছা দেখি কতটুকু মনে আছে, ধরেন 4 নম্বরটা হলো অন্য কোনোভাবে যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা না যায় তখন। কয়টা গেল? 3টা। তাহলে বাকি আছে কোনটা? কোনটা বাকি শর্ট পড়ছে কোনটা? 3টা বলছি, একটা বাকি আছে, এটা কি? হুম, ভেরি গুড, সুশান্ত রাজ। তারা এটার সাথে জড়িত আছে কিনা এই বিষয়টা দেখতে হবে। ঠিক আছে, পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে এরকম কোনো কথা নাই এখানে। ঠিক আছে, তাহলে একটা হলো আমলযোগ্য অপরাধের ডিজাইন হইতে হবে,
তাই না? পুলিশের উপস্থিতি হইতে হবে, এরা কি আসলে এটার সাথে জড়িত আছে কিনা এটা নিশ্চিত হইতে হবে। আর কোনো অবস্থা আর কোনো পথ খোলা নাই, তখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 151 দ্বারা, পুলিশ প্রবিধানে 316 বিধি। 152, সরকারি স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারি চিহ্ন, নৌপথে পরিচালিত কোনো চিহ্ন ক্ষতি থেকে নিবৃত্ত করে প্রতিরোধ এবং কি করতে পারেন, নিবারণ করতে পারেন। 152, 153, কোনো বাটখারা বা ওজন পরিমাপকের যন্ত্র যা খাঁটি নয় তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পরিদর্শন বা তল্লাশি করতে পারবেন বিনা পরোয়ানায়। 153-1, এগুলো আটক করবেন ঊর্ধ্বতন অফিসার বা ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবেন। 153-2, পুলিশ অর্ডিন্যান্সের এখানে একটা বিধি আছে, স্পষ্ট বিধি ব্যবহার দ্বারা দেওয়া যায় ডিএমপি অধ্যাদেশের কত 24 ক, অনেকেই ব্যবহার করে এটার সাথে, তাই না? না কত 24, 24, হ্যাঁ ডিএমপি অর্ডিন্যান্সে 24। আচ্ছা, এরপরে আসেন ফৌজদারি কার্যবিধি আইনের 100, ওই চলে গেল 13 নম্বর অধ্যায়। 14 নম্বর অধ্যায় ফৌজদারি কার্যবিধি আইনের আমি মনে হয় একটু আস্তে বলতেছি, বললাম তো কমার কোনো কমার কোনো সুযোগ নেই, ঠিক আছে? ফৌজদারি, আপনাদের ফোনের ভলিউম বাড়ান, যাদের ভলিউম কম বলতেছেন মেসেজ অপশন খোলা রাখলে শুধু মেসেজ দিয়ে থাকবেন। অনেকের ফোনের ভলিউম কম, এটা আমাদের উপরে দায় চাপাই দিয়েছেন, তাই না? ফৌজদারি কার্যবিধির 154 দ্বারা আমলযোগ্য অপরাধের সংবাদ যদি আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন, সংবাদদাতাকে পড়ে কি করবেন, শোনাবেন এবং স্বাক্ষর নিবেন, তাই না? লিখিত যদি আসে তাহলে সেই ক্ষেত্রেও কি করবেন, প্রত্যেকটি সংবাদে স্বাক্ষর নিবেন এবং নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন, যা এফআইআর হিসেবে কি হবে, গণ্য হবে। এজাহার হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধির 154 প্রবিধানের 243। 155, আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টা জিডিতে লিপিবদ্ধ করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। 1, এ ধরনের অপরাধের সংবাদ পুলিশ অফিসার প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করবেন না। 2, 155-3, তদন্তের যদি নির্দেশ পায় তাহলে আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের ক্ষমতা প্রয়োগ করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন না। পুলিশ প্রবিধানে 268, 254 দিলে দিতে পারেন। আমলযোগ্য অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারেন। 156, 258, এ ধরনের তদন্তের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 156-2, বর্ণিত 190 ধারার ম্যাজিস্ট্রেট এ ধরনের তদন্তের জন্য আদেশ নির্দেশ অনুরোধ করতে পারেন। 156-3, আমলযোগ্য অপরাধে সন্দেহ পোষণ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে সমস্ত অপরাধের বিষয়ে 156 ধারা তদন্তের ক্ষমতা ছিল কিন্তু সন্দেহ হলো, তাহলে তিনি বিষয়টা জিডিতে লিপিবদ্ধ করে অপরাধের বা সংবাদের বিষয় সম্পর্কে তিনি কাকে জানাবেন? পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারেন এমন ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে তিনি জানাবেন। তারপরে ঘটনার সত্যতা উদ্ঘাটন, গ্রেপ্তার বা তদন্তের উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে যাবেন বা অপর অফিসারকে প্রেরণ করবেন। 157-1, কতে বলতেছে যে ক্ষেত্রে অপরাধের প্রকৃত কোনো নাম অপরাধের উল্লেখ করা আছে বা ঘটনাটা গুরুতর প্রকৃতির নয়, সেই ক্ষেত্রে তিনি ঘটনাস্থলে যাবেন না বা কাউকে প্রেরণ করবেন না। 157-1 খতে হলো যে ক্ষেত্রে তদন্ত করার পর্যাপ্ত কোনো কারণ নাই, সেই ক্ষেত্রে তদন্ত করা থেকে বিরত থাকবেন। সংবিধানের 257 বিধি। 157-2, এই সম্পর্কে কারণগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করবেন। কোন কারণটা সম্পর্কে জানাবেন ম্যাজিস্ট্রেটকে? টোটাল কারণটাই জানাবেন এখানে, নাকি 157-1 খ, কেন তদন্ত করেন নাই সেই সম্পর্কে? সেই সম্পর্কে কাকে জানাবেন? সংবাদদাতাকে জানাবেন। ম্যাজিস্ট্রেটকে জানাবেন 158, ম্যাজিস্ট্রেট এই সম্পর্কে তদন্তের আদেশ দিবেন অথবা ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবেন অথবা করাবেন। 159, 160 দ্বারা হলো ঘটনা সম্পর্কে অবগত আছেন বা সাক্ষী যারা আছেন তাদেরকে পুলিশ অফিসার কি কবে ডাকবেন, লিখিত আদেশের মাধ্যমে হাজির হওয়ার জন্য নোটিশ দিতে পারেন। 160 দ্বারা এই ব্যক্তি যাকে ডাকবেন সে আমার থানা এলাকার ব্যক্তি হতে পারে, অন্য থানা এলাকারও হতে পারে, এবং সে এসে হাজির হবেন। হাজির হওয়ার পর সে ঘটনা সম্পর্কে কি জানে তার মৌখিক জবানবন্দি লিপিবদ্ধ করবেন। 161-1, সে এই সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, যে সকল প্রশ্ন তাকে অভিযুক্ত দণ্ডিত সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো সম্ভাবনায় ফেলে দিবে। 161-2, 161-3 হলো
জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে, যদি ব্যক্তি পৃথক হয় তাহলে আলাদা আলাদা বা পৃথক পৃথক ভাবে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। পুলিশ প্রবিধানের 265 বিধি। এই ধরনের জবানবন্দিতে স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নাই, ফৌজদারি কার্যবিধির 162। ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে জবানবন্দি নেওয়া যাবে না, দেওয়া থেকে বিরত রাখা যাবে না, 163। ম্যাজিস্ট্রেট, তাই না? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার নয়, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন, 164-1। 364 দ্বারা নিয়মই করবেন, 164-2। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে তাকে সাবধান বা সতর্ক করবেন এবং তাকে বলবেন আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য নয়, আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, 164-3। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা, যিনি পুলিশ পরিদর্শক বা তার উপরে, তদন্তের সাথে জড়িত কোনো বস্তু, দ্রব্য, জিনিস তার এলাকার ভিতরে কোথাও থাকলে তার কারণ লিপিবদ্ধ করিয়া তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, করাইতে পারেন, 165। পুলিশ প্রবিধানের 280। এ ধরনের তল্লাশি পুলিশ অফিসার ব্যক্তিগতভাবে করবেন, 165-2। তিনি হলো যদি কোনো কারণে করতে অসমর্থ হয় অপর অফিসার দ্বারা লিখিত আদেশ দ্বারা করাইবেন, 165-3। ফৌজদারি কার্যবিধির 102-3 দ্বারা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন, 165-4। ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবেন, 5। যদি এই ধরনের কোনো আলামত, বস্তু, দ্রব্য অপর এলাকায় থাকে তাহলে তল্লাশি করার জন্য নিজ থানা, নিজ জেলা বা অন্য জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা যা আছে তাকে অনুরোধ করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা, যিনি পুলিশ পরিদর্শকের নিম্নে নয়, 165-66-1। 166-2 ধারা মোতাবেক অনুরোধপ্রাপ্ত অফিসার 165 ধারার মতোই তল্লাশি করবেন, অনুরোধকারী অফিসারকে মালামাল ফেরত দিবেন, 166-3। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য এলাকায় গিয়েও বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন, 166-3। যে এলাকায় তল্লাশি করবেন ওই এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তল্লাশি সম্পর্কে পূর্বেই রিপোর্ট দিবেন এবং তালিকার কপি ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করবেন, 166-4। ফৌজদারি কার্যবিধির 166-5। ম্যাজিস্ট্রেট যে কপি পাবেন সেটা ওই ব্যক্তি যাকার যাকার এখানে তল্লাশি করা হবে সে দাবি করলে তাকে বা বিনামূল্যে প্রদান করতে, অর্থ নিয়ে বা একটা মূল্য আদায় করেও প্রদান, এটা আমাদের প্রশ্নের ক্ষেত্রে লাগবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 163 দ্বারা 67 24 ঘন্টার ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারলে তার কারণ ডায়েরিতে লিপিবদ্ধ করে আসামিকে নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে, ফৌজদারি কার্যবিধির 167-1 দ্বারা। যে ম্যাজিস্ট্রেটের কাছে আসামিকে প্রেরণ করবেন তার বিচার করার ক্ষমতা থাকুক বা না থাকুক, তবে আসামিকে পুলিশের কর্তৃত্বে প্রদান করতে পারবেন, 167-2 দ্বারা। তবে এক মামলা একটানা 15 দিনের অধিক সময়ের জন্য এটা প্রদান করবেন না, তাই না? তবে এই সময়ের বেশি যদি আবার তাকে হেফাজতে রাখার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তদন্তকারী অফিসারের আবেদনের প্রেক্ষিতে তাকে জেলখানা অথবা, মানে জেলখানাতে হতে পারে অথবা পুলিশ হেফাজতের বাইরে অন্য কোনো স্থানে প্রেরণ করার জন্য নির্দেশ দিতে পারবেন, যেটাকে বলা হবে বিচারিক হেফাজত। কি বলা হবে? বিচারিক হেফাজত। এখানে আবার ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হতে পারে, হ্যাঁ। ফৌজদারি কার্যবিদ্যার 167-2 এর যে নতুন অংশ এটা, ফৌজদারি কার্যবিদ্যা আইন 167, এটা একটা সংশোধনী আছে, আবার 167-2 এর কয়েকটা আছে না, 2 এর কোনো ব্যক্তির যদি আপনার রিমান্ড মঞ্জুর হয় বা পুলিশ হেফাজতের আদেশ মঞ্জুর হয় তাহলে সেই ব্যক্তিকে পুলিশের হেফাজতে দেওয়ার পূর্বে তার শরীর বা মেডিকেল পরীক্ষা করতে হবে, 167-2 এর ক ক না বলে একটা না লিখলে হবে, এখানে মূল জায়গাতে ক খ দেওয়া নাই, ঠিক আছে। এরপরে হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত সময়ের ভিতরে তাকে আবার আদালতে হাজির করতে হবে, তারপরে আদালত আবার তার শরীর পরীক্ষা করে দেখবেন, 167 চতুর্থ অংশ 2 এর কয়ের চতুর্থ অংশ বলতেছে যদি ওই ব্যক্তি অভিযোগ করে অথবা পরীক্ষায় মেডিকেল রিপোর্টে দেখে তার বিরুদ্ধে কোনো ধরনের অবিচার অন্যায় করা হয়েছে তাহলে তার বিরুদ্ধে কি করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন। এটা হলো 167-2 এর 3 হলো হেফাজতে যদি দেয় এর কারণ লিপিবদ্ধ করবেন। 4 হলো এই ম্যাজিস্ট্রেট যদি মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট না হয় তাহলে মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিবেন। 4 কতে হলো যদি তিনি নিজেই মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হন তাহলে দায়রা জজকে রিপোর্ট দিবেন। অপরাধ তদন্তের সংবাদ প্রাপ্তির তারিখ থেকে বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশ দানের তারিখ থেকে 120 দিনের ভিতরে যদি, আমি ঠিক বলতেছি তো নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, নির্দিষ্ট সময়ের ভিতরে কতদিন, 120 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন না হলে তাহলে আসামিকে জামিনে মুক্তি দিতে হবে। মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড বা 10 বছরের উপরে বা বেশি যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেট ভিত্তিক তাকে জামিনে মুক্তি দিতে পারবেন। 167-8, তবে দণ্ডবিধি 400-401 ধারার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এই তো,
আরো সংশোধনী আছে নাকি এখানে? 167 শর্ট টাইপ এন্ড কতে আছে না একটা? কোনো ব্যক্তিকে কি করা হয়েছে, অলরেডি এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আরেক মামলায় আপনার গ্রেপ্তার দেখাইতে চাচ্ছেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে যদি আবেদন করেন, আসামিকে যদি হাজির করা হয়, দলিলপত্র নথিপত্র পর্যালোচনা যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের আদেশ ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারবেন, সনের দেখাইতে পারবেন, তাই না? এটা হলো 167 কয়ের প্রথম অংশ। দ্বিতীয়ত অংশ হলো কোনো ব্যক্তিকে বিচারিক হেফাজতে এই কারণে দিবেন না যদি পুলিশ রিপোর্টে বা আবেদনে উল্লেখ থাকে শুধুমাত্র কি প্রতিরোধমূলক আটক আদেশের অধীনে থাকে গ্রেপ্তারের জন্য, তাহলে এই ক্ষেত্রে বিচারিক হেফাজতে দেওয়া হবে না। আর কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন দেখবে পুলিশ অফিসার অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা এই সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা, গ্রেপ্তার না, এই ধরনের রিমান্ড সংক্রান্ত বিষয়ে কোনো অন্যায়ভাবে কোনো কার্যক্রম পরিচালিত করছে, তাহলে তার বিরুদ্ধে কি দণ্ডবিধি 220 ধারায় ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, 167 শর্ট টাইপের কয়ের তৃতীয় অংশ এটা। তদন্তের ফলাফল ওসিকে জানাইতে হবে 168 দ্বারা। তদন্ত করে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া না যায়, তাহলে তাকে মুসলাকা সহ জামিনদার সহ বা ব্যতীত মুসলাকা নিয়ে তাকে ছেড়ে দিতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার শর্তে, প্রবিধানের 317। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে তাকে বিচার করার জন্য ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে হাজির করতে হবে। তবে তার অপরাধটা যদি জামিনযোগ্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছ থেকে জামানত সংগ্রহ করবেন। 170-1, 170-2 ধারা মোতাবেক এই ব্যক্তির কাছ থেকে কোনো ব্যক্তি সাক্ষ্য প্রমাণ দিবে, এই ব্যক্তির বিরুদ্ধে এরকম ব্যক্তি পাওয়া গেলে তার কাছ থেকে মুসলাকা নেবেন। অন্যান্য কোনো আলামত পাইলে এগুলো আদালতে প্রেরণ করবেন। ফরিয়াদি বা সাক্ষীকে আদালতে পুলিশের সাথে যেতে বাধ্য করা যাবে না, তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদের কাছ থেকে মুসলাকা ছাড়া অন্য কোনোভাবে হাজির করা যাবে না। কোনো ফরিয়াদি যদি শর্ত অমান্য করেন বা মুসলেকা না দেন, তাহলে তাকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা যাবে। বিনা পুরনায় গ্রেপ্তার করতে হবে, মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া যাবে না। 171-1, ফরিয়াদি বা সাক্ষী আদালতে হাজির হলো কিনা এই বিষয়ে সুনিশ্চিত বন্দোবস্ত করার দায়িত্ব পুলিশ অফিসারের উপর বর্তাবে। ফৌজদারি কার্যবিধির 171-2, পুলিশ প্রবিধানের 270 বিধি, নাকি বিধি কিন্তু বসাইতে হবে। প্রশ্নের উপরে লেখা থাকবে কি, আইন ও বিধির ব্যবহার। আইন ও বিধির কি ব্যবহারিক জ্ঞান, কতটুকু জ্ঞান আছে এটা পরীক্ষার হলে দেখা যাবে, তাই না? ফৌজদারি কার্যবিধি আইনের 172, তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। অপরাধের থানার বা তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকটি অপরাধের বিষয়ে কখন তার নিকট অপরাধের সংবাদ পৌঁছালো এই বিষয়গুলো লিপিবদ্ধ করবেন। কখন তদন্ত আরম্ভ ও শেষ করলেন, তদন্তের জন্য কোন কোন স্থানে গমন করলেন, কি কি নির্ণয় করলেন, এটাই কেস ডায়েরির প্রতিপাদ্য বিষয়। ফৌজদারি কার্যবিধির 172-1, 172-2 ধারা মোতাবেক যে কোনো ফৌজদারি আদালত কেস ডায়েরি চাইতে পারেন। কেস ডায়েরি আদালতের অনুসন্ধান এবং বিচার কাজে সহায়ক হিসেবে তারা নেবেন, তবে সাক্ষ্য প্রমাণের জন্য নয়। আসামি বা আসামি পক্ষের আইনজীবী কেস ডায়েরি দেখতে পারে না। তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরি দেখে 159 ধারায় যদি স্মৃতি পুনর্জীবিত করতে চান, তবে তার ক্ষেত্রেও সাক্ষ্য আইনের 145, 161 ধারার বিধান যথাসম্ভব প্রযোজ্য হইবে। ফৌজদারি কার্যবিধির 173, পুলিশ অফিসারের রিপোর্ট এ অধ্যায়ের অধীনে তদন্তগুলো বিলম্ব না করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত বিবি ফরমে কি করবেন এই সম্পর্কে ঘটনার প্রকৃতি, পক্ষ বিপক্ষগণের নাম, তাই না, মানে আসামি কারা, সাক্ষী কে, বাদী কে ইত্যাদির উল্লেখ করে একটা কি করবেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করবেন, যেটা হলো পুলিশ অফিসারের রিপোর্ট। 173-1 ক, এই সম্পর্কে বাদী বা সংবাদদাতাকে রিপোর্ট দিবেন। 173-1 খ, ঊর্ধ্বতন অফিসার নিযুক্ত হইলে এই সম্পর্কে অধিকতর তদন্তের জন্য নির্দেশ প্রদান করবেন। 173-2, 173-3 খটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। যে ক্ষেত্রে রিপোর্ট দেওয়ার পরেও নতুন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে, সেই ক্ষেত্রে মৌখিক দালিলিক হইতে পারে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে এটা যুক্ত করে দিবেন। যদি চার্জশিট বা পুলিশ রিপোর্ট দেওয়া হয়, এটার একটা যদি দাবি করেন যার বিরুদ্ধে দেওয়া হবে, তাকে একটা নকল দিতে হবে। 173-4, 174 দ্বারা পুলিশ অফিসার ও এখানেও তো আবার এ আছে, সংশোধনী আছে। 173-এর ক, হ্যাঁ, শর্ট টাইপের ক, এটা কি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। তদন্ত যখন চলমান, তখন পুলিশ সুপার বা মহানগর পুলিশ কমিশনার তদন্তের কি অগ্রগতি আছে এই সম্পর্কে রিপোর্ট একটা দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করবেন। 173-এর শর্ট টাইপেন কয়ের 1, তদন্তকারী কর্মকর্তা যখন এইরকম রিপোর্ট দাখিল করবেন, যখন দেখবেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, তখন সেই সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে একটা তার বিরুদ্ধে কি করবেন, 173-এর ক্ষয়ের 2 অংশতে তাকে অব্যাহতি দেওয়ার জন্য এখান থেকে, তাই না, অন্যদের বিরুদ্ধে বিচার চালায়া তাকে অব্যাহতি দেওয়ার জন্য এখানে একটা প্রতিবেদন দাখিল করবেন। তৃতীয়ত হলো আদালত যখন এই ধরনের প্রতিবেদন পাবেন,
অন্যদের বিরুদ্ধে কিন্তু আবার বিচার কার্যক্রম চালায়া যাবে। অন্যদের বিরুদ্ধে কি হবে? তদন্তের কার্যক্রম, বিচার না, তদন্তের কার্যক্রম চলতে থাকবে। তৃতীয় অংশে বলতেছে যখন এই ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হবে, পরবর্তীতে যদি যখন চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে, তখন যদি দেখা যায় না ওই ব্যক্তির বিরুদ্ধে আসলে অপরাধ প্রমাণিত হয়েছে, তখন তার বিরুদ্ধে আবার চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিট প্রদান করা যাবে। এরপর আসেন 173-এর খ, এটাই বছর আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে খ থেকে। ফৌজদারি তদন্তের সময়সীমা সম্পর্কে লিখুন। এটা প্রশ্ন হবে, হয়তো এসি থেকে এসআই পদে হবে, অথবা আপনার কনস্টেবল থেকে এসআই পদে হবে। কারা পাবেন জানি না, কিন্তু পরীক্ষার প্রশ্ন পাবেন এটা। মনে আছে তো 173-এর খ? আমি তো ভুলে গেছি, আমি কি পড়াবো এখন? 173-এর শ টাইপের খ এর একে, তদন্ত কার্যক্রম 60 কার্য দিবসের ভিতরে সম্পন্ন করবেন নাকি? এটা হলো এক। দুই হলো নির্দিষ্ট সময়ের ভিতরে যদি তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারেন, তার কারণ ডায়েরিতে লিপিবদ্ধ করে সময় বৃদ্ধির জন্য, হ্যাঁ, ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে আবেদন করবেন এবং এর অনুলিপি ঊর্ধ্বতন অফিসারকে দিবেন। তিনি হলো অতিরিক্ত সময় ম্যাজিস্ট্রেট আবেদনের ক্রমে বৃদ্ধি করতে পারবেন। এই যুক্তিসঙ্গত সময়ের ভিতরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করবেন। চারে হলো যদি এই সময়ের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারেন, তাহলে সেই সম্পর্কে প্রতিবেদন ঊর্ধ্বতন অফিসারকে এবং আদালতকে জানাবেন। পাশে হলো যদি এই প্রতিবেদন ম্যাজিস্ট্রেট পায় অথবা এই ধরনের কোনো প্রতিবেদন দাখিল না করেন, তাহলে সেই সম্পর্কে ম্যাজিস্ট্রেট দুইটা কার্যক্রম করবেন। একটা হলো নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন, পাশের ক। আর কতে হলো তার এই কাজটা অবহেলা, অদক্ষতা, অসদাচরণ হিসেবে গণ্য হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ প্রদান করবেন। ছয় হলো তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে আসামিকে সাক্ষী করতে পারবেন। সাথে হলো যদি তদন্তকারী কর্মকর্তা বা ঊর্ধ্বতন অফিসার যাই হোক না কেন, তারা কি করে নাই, গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা করে নাই, তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আলামত পরীক্ষা করে নাই, অথবা আসামিকে সাক্ষী করে কোনো প্রতিবেদন দিয়ে দিলে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ প্রদান করা হবে। 173-এর ক্ষয়ের কত, 7। এটা হলো নারী শিশু নির্যাতন দমন আইনের 18-র 8। আর 6 হলো নারী শিশু নির্যাতন দমন আইনের 18-র 7। হ্যাঁ, বসাবেন কিন্তু এগুলোর সাথে। পুলিশ অফিসার আত্মহত্যা প্রভৃতি সম্পর্কে অনুসন্ধান করবেন এবং কি করবেন, রিপোর্ট দিবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, শেষ হয় না কেন? আমি আজকে স্লো করে বলতেছি এই জন্য না, দেরি হয়ে গেছে। স্লোতে ইচ্ছা করলে আমরা বলতে পারি, কিন্তু আমরা চাই যে অল্প অল্প একটা সময়ের ভিতরে অনেক বেশি পড়া যেন হয়, ঠিক আছে? এখন না হলে তো পড়াশোনা আগানো যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 174 দ্বারা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার যদি এই মর্মে সংবাদ পান কোনো ব্যক্তি আত্মহত্যা করছে অথবা অপর কোনো ব্যক্তি, প্রাণী, জন্তু দুর্ঘটনার ফলে নিহত হয়েছে, অথবা এমন ভাবে মৃত্যু হয়েছে যে মৃত্যুর পিছনে যুক্তিসঙ্গত সন্দেহ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সম্পর্কে সুরতাল প্রস্তুতের ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। সরকার বা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ভিন্ন কোনো আদেশ না আসলে পুলিশ অফিসার ঘটনাস্থলে যাবেন, মৃত লাশ যেখানে আছে সেখানে গমন করবেন, সম্ভ্রান্ত সাক্ষীর উপস্থিতিতে মৃত লাশ হেফাজতে নেবেন এবং সমস্ত দেহের বিবরণ, অস্ত্রগুলির বিবরণ দিয়ে একটা রিপোর্ট প্রস্তুত করবেন, যেটাকে ইনকোয়েস্ট বা সুরতাল রিপোর্ট বলা হয় 174-এর 1 দ্বারা। তবে শত্রুর তৎপরতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে সংবাদ না দিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার এই কাজ করতে পারবেন। 174-এ 2 উপস্থিত ব্যক্তিগণ, পুলিশ অফিসার বা যারা ঘটনার সাথে একমত পোষণ করবেন, তারা সুরতালে স্বাক্ষর করবেন এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট দিবেন। মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য লাশ মর্গে প্রেরণ করবেন, তবে আবহাওয়ার প্রতিকূল পরিবেশ, দূরত্বের কথা বিবেচনা করে যদি ময়নাতদন্ত অনর্থক হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রেরণের প্রয়োজন নাই। জেলা ম্যাজিস্ট্রেট সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতাল রিপোর্ট প্রস্তুত করার জন্য ক্ষমতাবান। 174-এর 5। অপমৃত্যুর ঘটনার সুরতাল রিপোর্ট প্রস্তুত করার জন্য বা যারা অবগত আছেন এই সমস্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা সমন দিবেন 175-এর 1 দ্বারা। তারা হাজির হইতে সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে, তবে যে সকল প্রশ্ন তাকে ফৌজদারি আদালতে অভিযুক্ত দণ্ডিত সম্পত্তি বাজেয়াপ্ত করবে, সেই সকল প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 176 দ্বারা পুলিশের হেফাজতে যদি কোনো ব্যক্তি মারা যায় বা আত্মহত্যা করে, তাহলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 176-এর 1 দ্বারা মোতাবেক পুলিশের অনুসন্ধান বা রিপোর্টের পাশাপাশি বা ব্যতীতও মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি করবেন বা সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন 176-এর 1 দ্বারা। 176-এর 2 যে লাশ ইতিমধ্যে কবরস্থ, 176-এর 1-এর সাথে প্রবিধানে 302 বিধি ব্যবহার করবেন। 176-এর 2 যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে
মৃত্যুর পরে যদি এর কারণ সম্পর্কে কোনো সন্দেহ বা সংশয় দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করার এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আদেশ প্রদান করতে পারবেন। পিএরবি কত হবে? 303 বিধি। 303 বিধি। তার আজকে এই পর্যন্ত রিভিশনটা, হ্যাঁ। শিশু আইন আমাদের গত ক্লাসে ছিল কত ধারা পর্যন্ত? শিশু আইন 2013 হিসেবে ব্যবহৃত হবে 1 ধারা, 2 ধারা সংজ্ঞাসমূহ, 3 ধারা প্রাধান্য, 4 ধারা 18 বছরের নিচে যারা তারা শিশু, 5 প্রবেশন কর্মকর্তা, 6 প্রবেশন কর্মকর্তার দায়িত্ব, 7 জাতীয় শিশু কল্যাণ বোর্ড, 8 জেলা শিশু কল্যাণ বোর্ড, 9 উপজেলা, 10 কমিটির মেয়াদ 11, কমিটির সভা 12, উপদেষ্টা 13, শিশু বিষয়ক ডেস্ক গঠন করতে হবে 14, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য 14 কতে হলো শিশু বিষয়ক প্রত্যেক মামলার জন্য পৃথক পৃথক নথি সংরক্ষণ করতে হবে। ক্ষতি হলো কোনো শিশুকে থানায় আনয়ন করা হইলে প্রবেশন কর্মকর্তাকে জানাইতে হবে, পিতামাতাকে জানাইতে হবে বা অভিভাবককে জানাইতে হবে, তার মানসিক পরিষেবা দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। গত হলো তার বয়স নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জামিন বা বিকল্প পন্থার ব্যবস্থা করতে হবে। এগুলোর ব্যবস্থা না থাকলে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের ব্যবস্থা করতে হবে। এই সম্পর্কিত মামলার প্রতিবেদন প্রত্যেক মাসে প্রতিবেদন আকারে প্রবেশন কর্মকর্তা, পুলিশ সুপারের মাধ্যমে অধিদপ্তর এবং জেলা আইনগত সহায়তা কমিটির নিকট প্রদান করতে হবে। আলাদা চার্জশিট, ফাইনাল রিপোর্ট দিতে হবে। আলাদা অপরাধ গ্রহণ করতে হবে। 15 ধারা। 1500 টাইপেন ক যখন আদালত অপরাধ বিচারের জন্য গ্রহণ করবেন, শিশু দেখলে মামলাটা শিশু আদালতে প্রেরণ করবেন। প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্কদের আদালতে প্রেরণ করবেন। পাবলিক প্রসিকিউটরকে রিপোর্ট দিবেন। শিশুর অপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেক জেলা সদরে শিশু আদালত থাকবে, তাই না? নারী শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, এটাই শিশু আদালত হিসেবে অভিহিত হবে। যদি কোথাও শিশু ট্রাইব্যুনাল না থাকে তাহলে সেই ক্ষেত্রে দায়রা আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হবে। 17 ধারা শিশু আদালতের অধিবেশনের কিভাবে হবে? প্রচলিত যে সময়, যে তারিখ, যে সমস্ত দালান কোঠা এগুলার বাহিরে অন্য সময়, অন্য স্থানে, অন্য পদ্ধতিতে হইতে হবে। 17 ধারা দায়রা আদালতের যে ক্ষমতা শিশু আদালত সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। শিশু আইনের 18 ধারা, তাই না? এই বন্ধ ছিল তো? এই বন্ধ ছিল না? শিশু আইনের 19। তাহলে শিশু আইনের 19 হলো শিশু আদালতের ক্ষেত্রে যে বিচার কার্যক্রম পরিচালিত হবে। এখানে শিশু আদালতের পরিবেশ ও সুবিধা সমূহ, এগুলা একক প্রশ্ন আসবে না, যুক্ত প্রশ্নের সাথে গিয়া বড় প্রশ্নের সাথে হইতে পারে যে শিশু আদালতে বা শিশু আইনের অনুসারে শিশুর সুযোগ সুবিধাগুলা কি, বা শিশু আইন অনুসারে শিশুর আইনগত অধিকার সমূহ কি। তাহলে এই ক্ষেত্রে কমন যে কিছু ধারা আছে আপনাকে দেখে দেখে কি করতে হবে? লিখতে হবে। এখন এটা লিখতে গেলে টোটাল শিশু আইনটাই শিশুর পক্ষের আইন। দেখবেন ধারা 3-4 দিয়ে নির্ধারণ করে দেওয়া থাকবে। যদি আপনার ভাগ্য ভালো হয় দেখবেন আপনার যেগুলা লেখছেন ভুল লিখতেছেন ওগুলো গিয়ে কারেক্ট হয়েছে। আবার যদি এরকম হয়ে থাকে যে না এখানে ধারা 3টা কারেক্ট করছে, আপনি লেখছেন 10-12টা কিন্তু আসল ধারা একটাও আসে নাই, এরকম হয়ে যেতে পারে। এই জন্য তকদিরের প্রতি আপনাকে অবশ্যই কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কথা বুঝাতে পারছি? যে ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হয়, এটা আমি মানে 1000 বার স্বীকার করে আপনাকে স্বীকার করতে হবে, যে পরীক্ষা ফার্স্ট হয় এমন অনেক পরীক্ষার্থী থাকে তার চাইতেও ফার্স্ট হওয়ার মতো যোগ্যতা থাকে। হ্যাঁ, এবং তার মেধা থাকে, তার ক্যাপাসিটি বা সবকিছুই থাকে, কিন্তু হয়তো তার লাক ফেভার করে নাই। ধরেন এখানে আপনি মুসা ভাই যে খাতাটা দেখতেছেন আর আপনি রায়হান ভাই যে খাতাটা দেখতেছেন, একই রকম লেখা লিখছে। আপনার দুইজন যখন খাতাটা দেখবেন নাম্বার কি দুইজনে সমান দিবেন? ধরেন একই লেখা আমার খাতাটাই, কিন্তু দেখতেছে কয়জন? আমার খাতাটাই 3 জায়গায় দেখছে, কিন্তু মুসা ভাই যে দেখছে এটা রায়হান ভাই জানে না, রায়হান ভাই যে দেখছে এটা মাহবুব ভাই জানে না। তাহলে তিনজনে কি আমাকে সমান নাম্বার দিবে? সমান নাম্বার দিবে? তিনজনের নাম্বার কি হবে? অনেক পার্থক্য হয়ে যাবে। ধরুন একজনে যদি 40 দেয়, দেখবেন কারো ক্ষেত্রে 35 আসতেছে, আবার কারো ক্ষেত্রে দেখবেন যে আপনার 37 আসতেছে। এরকম কিন্তু একটা সমান পার্থক্য কি হবেই। অতএব আপনার এই জায়গাগুলোও কিন্তু একটা দারুণ একটা ব্যাপার স্যাপার এই জায়গাটার মধ্যে থাকে। এই জন্য সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। 19 ধারা হলো শিশু আদালতের বিচার কার্যক্রমের ক্ষেত্রে পরিবেশের সুবিধা। হ্যাঁ, এখানে 19 ধারার ক্ষেত্রে 4টে উপধারা আছে। পরিবেশ এবং সুযোগ সুবিধাগুলো কিরকম হবে? তাহলে আদালতের ধরন, সাজসজ্জা, আসন বিন্যাস বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হবে। অর্থাৎ শিশু আদালতের যে পরিবেশ ও সুবিধাগুলো কিরকম হবে এটা আদালতের বিধি নির্ধারিত একটা পদ্ধতি থাকবে। 2 নম্বরে বলতেছে শিশুর বিচার কার্যক্রম পরিচালনা করার সময় শিশুর পিতামাতা, অভিভাবক বা আইনজীবী বা প্রবেশন কর্মকর্তা যারা আছেন যতদূর সম্ভব শিশুর নিকটে রাখতে হবে, কাছাকাছি রাখতে হবে যেন বুঝতে পারে। 3 হলো শিশুর জন্য কি করতে হবে? শিশুর জন্য উপযুক্ত আসনের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী শিশুর জন্য বিশেষ ধরনের আসনের ব্যবস্থা করতে হবে।
চারে হলো অন্য আইনে যাই কিছু থাকুক না কেন শিশু আদালতে বিচার চলমান সময়ে আইনজীবী যারা আছেন, পুলিশ অফিসার যারা আছেন, যারা পোশাক পরিধান করেন বা আদালতের যারা আছেন তারা কেউ তাদের অফিসিয়াল বা দাপ্তরিক পোশাক পরিধান করতে পারবে না, শিশু আইনের 19 ধারা। যদি আপনি বলেন 19-1, 2, 3, 4 পড়বো না, তাহলে আপনি লিখবেন শিশুর পিতামাতা অভিভাবক নিকটে রাখতে হবে, তাদের আসনের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধীদের আসনের ব্যবস্থা করতে হবে, আদালত পুলিশ অফিসার অথবা আইনজীবী তাদের দাপ্তরিক পোশাক পরিধান করতে পারবে না। এটা হলো শিশু আদালতের পরিবেশ এবং সুযোগ সুবিধা। কার জন্য এটা সুযোগ সুবিধাটা? শিশুর জন্য। কার জন্য? তাহলে শিশুর পিতামাতা কাছে থাকবে, শিশুকে বসার জন্য দিতে হবে, প্রতিবন্ধী হলে তার জন্য বিশেষ আসনের ব্যবস্থা করতে হবে, পুলিশ অফিসার আদালতে পোশাক পরে যাবে না, আদালতের যারা দায়িত্ব পালন করবে অ্যাডভোকেট বলেন, তারপরে আপনার জজ সাহেব বলেন, তারাও পোশাক পরবে না। তারপরে আপনার কি বলেন, আর কারা পোশাক পরে? আইনজীবী, পুলিশ অফিসার, যারা পোশাক যাদের আছে তাদের দাপ্তরিক পোশাক কি করতে পারবে না? পরিধান করতে পারবে না। শিশু আইনের 19 ধারা। শিশু আইনের 20 ধারা এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে শিশুটা অপরাধ করলো, এটা হলো 2026 সাল, তাই না? 2026 সালের একটা শিশু অপরাধ করলো আগস্ট মাসের 20 তারিখে ধরেন, বিচার কার্যক্রম শুরু হলো, ধরুন পুলিশ প্রতিবেদন আসলো, এটা তো বিচার কার্যক্রমের সময়সীমা কতদিন? 360, তাই না? পরবর্তীতে আরো 60, এটা লম্বা সময় পাবে কিন্তু শিশুর বিচারের যে সময়টার জন্য। এখন ধরেন, এখন আজকে শিশুর বয়স কত হলো? ধরেন 19 বছর 3 মাস হয়ে গেল। এখন কি সে শিশু থাকবে? শিশু থাকবে? এখন তো সে শিশু না। তাহলে এখন তার বিচার কার্যক্রম করার ক্ষেত্রে কি শিশু আইনের বিধান চলবে? তাকে শিশু মনে করে শাস্তি দিতে হবে? হ্যাঁ, তাকে শিশুই মনে করতে হবে। কেন? কারণ যখন অপরাধটা করছিল তখন তার বয়স কত ছিল? 18 বছর বা তার নিচে ছিল। তাহলে শিশুর বয়স নির্ধারণ করতে হবে না যে আসলে শিশু কিনা। এটা কোন তারিখটা? যে তারিখে রায় হবে সেই তারিখে, সেটা সেটা মূল তারিখ। যে তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করবে সেটা শিশুর বয়স নির্ধারণের মূল তারিখ। অপরাধ সংগঠন হয়েছে যে তারিখ, সেটা মূল তারিখ। তাহলে যে তারিখে অপরাধটা সংগঠিত হয়েছিল ওই তারিখে শিশুর বয়সটা কত ছিল জন্ম তারিখ থেকে দেখতে হবে। ওইটাই হলো শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। শিশু আইনের কত দ্বারা? 20 দ্বারা। এটা অনেকবার হয়েছে এমসিকিউ প্রশ্ন এটা। তাহলে শিশু আইন অনুসারে বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ হলো অপরাধ সংগঠনের তারিখ। শিশু আইনের কত? 20। 21 দ্বারা আপাতত আপনার পড়ার দরকার নাই এখন, ঠিক আছে? 21 বার প্রশ্ন হবে না এখান থেকে, এগুলো প্রশ্ন করবে না। শিশু আইনের পরবর্তীতে 22 দ্বারা, এটাও একটু সংক্ষেপে নিতে পারেন। বিচার প্রক্রিয়া শিশুর অংশগ্রহণ করার দরকার আছে, এটা আইনগত অধিকার হিসেবে কি হবে? বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে শিশুর অধিকার অংশগ্রহণ করা আইনগত অধিকার, তবে শিশুর স্বার্থের কথা চিন্তা করে শিশুকে আদালতে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কাকে উপস্থিত রাখতে হবে? তার এই ক্ষেত্রে তার পিতামাতা, অভিভাবক বা তার বর্ধিত পরিবারের যে সমস্ত সদস্য যারা আছেন, সেই ক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে কি করতে হবে? উপস্থিতি নিশ্চিত করতে হবে। আর উপধারা 2 এর বিধান অনুসারে শিশু যেহেতু অনুপস্থিত, তাহলে বিচার কার্যক্রম সম্পর্কিত যে কার্যক্রম হয়েছে এই সম্পর্কিত পদক্ষেপগুলা কি করতে হবে? এইগুলা শিশুর পক্ষে বা বিপক্ষে যা হয়েছে কেন শিশুকে অবহিত করতে হবে। আর শিশুর পক্ষে আইনজীবী বা প্রবেশন কর্মকর্তা আদালতের সিদ্ধান্ত ও আদেশ ও বিচার প্রক্রিয়ার ধরন ও নাম বুঝিবার জন্য সংশ্লিষ্ট শিশুকে ভাষাসহ প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এখানে 5-4টা একটু এমসিকিউ আকারে পড়বো আমরা, কিন্তু যদি 22 দ্বারা আপনি এতটুকু পড়েন যে বিচার কার্যক্রমে শিশুর অংশগ্রহণ শিশুর আইনগত অধিকার হিসেবে কি হবে? গণ্য হবে। তবে শিশুর কোনো স্বার্থের কারণে চিন্তা করে যে শিশু আদালতে থাকলে কি হতে পারে? অসুবিধা হতে পারে, শিশুর জন্য ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে পারে, তাহলে তার পিতামাতাকে কি করতে হবে? হাজির থাকাটা বা অভিভাবককে হাজির থাকাটা শিশুর পক্ষে নিশ্চিত করতে হবে। আর এই কার্যক্রম সম্পর্কে শিশুকে কি করতে হবে? অবহিত করতে হবে। ঠিক আছে, এখানে 5 নম্বর একটা প্রশ্ন আসতে পারে। তাহলে শিশুর দায়িত্ব যে নিয়োজিত ব্যক্তিগুলা এখানে কারা হইতে পারে? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হইতে পারে, প্রবেশন কর্মকর্তা হইতে পারে। তারা কি শিশুর জন্য নিযুক্ত না? শিশুর জন্যই তো, শিশুর মঙ্গলের জন্যই তো। তাহলে এই সমস্ত ব্যক্তি যারা আছেন তারা যদি তারা দায়িত্ব পালনে কোনো অসাবধানতা গাফিলতি করেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? যদি প্রবেশন কর্মকর্তা গাফিলতি করেন, তাহলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর রিপোর্ট দিতে হবে। আর যদি পুলিশ অফিসার এরকমটা করেন, তাহলে পুলিশ সুপার বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য কি করতে হবে? আদালত তাদেরকে অবহিত করবেন বা প্রতিবেদন দিবেন। তাহলে আপনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যদি শিশুর বিষয়ে কোনো দায়িত্ব অবহেলা করেন, তাহলে রিপোর্ট কার বরাবর যাবে? পুলিশ সুপার বরাবর। আর যদি প্রবেশন কর্মকর্তা দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? জেলা সমাজসেবা কার্যালয়ের যে উপপরিচালক তার বরাবর, যদি এমসিকিউ দেয় আর কি 22-এর 5 থেকে।
তাহলে 22 দ্বারা একটা সংক্ষিপ্ত রূপে আমরা পড়তে পারি, কি পড়বো? বিচার প্রক্রিয়া শিশুর অংশগ্রহণ করা শিশুর আইনগত অধিকার হিসেবে কি হবে? গণ্য হবে। শিশু আইনের কত ধারা? 22 ধারা। 23 দ্বারাও প্রশ্ন হতে পারে যে শিশু আদালতে যে বিচার কার্যক্রম হবে কারা কারা উপস্থিত থাকতে পারবে। তাহলে শিশু উপস্থিত থাকতে পারবে না? যে শিশু, সংশ্লিষ্ট শিশু উপস্থিত থাকবে, শিশুর পিতামাতা বা অভিভাবক যারা আছে তারা উপস্থিত থাকবে, শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী থাকবে, তারপরে আপনার কে, প্রবেশন কর্মকর্তা, শিশুর যে আইনজীবী যারা আছে এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যারা আছেন, তারা কি করতে পারবে? এই সম্পর্কে এখানে হাজির থাকতে পারবে। আর হলো হাজির থাকার জন্য আদালত যাদেরকে বিশেষভাবে কি দিয়েছে? অনুমতি দিছে। তাহলে বলেন 5টা কথা। প্রথমে হলো শিশু, এরপর হলো শিশুর পিতামাতা অভিভাবক, পিতামাতা বা অভিভাবক। এরপর হলো শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী। এরপর হলো শিশু সম্পর্কিত মামলার সাথে জড়িত কারা আছেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা আছেন, শিশুর আইনজীবী আছেন, অথবা প্রবেশন কর্মকর্তা যারা আছেন তারা অংশগ্রহণ করতে পারবেন। আদালত যাদেরকে অনুমতি দিবেন তারা অংশগ্রহণ করতে পারবেন। বলেন, সবাই বলেন এই 5টা কথা। হয়েছে? ঠিক আছে। বলছে শিশু, শিশুর পিতামাতা বা অভিভাবক, আদালতের কর্মকর্তা কর্মচারী, কয়টা গেল? 3টা। আইনজীবী, প্রবেশন কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, 4টা। আদালত যাদেরকে অনুমতি দেবে তারা কি করতে পারবেন? শিশু আদালতের অধিবেশনে উপস্থিত থাকার জন্য তারা অনুমতিপ্রাপ্ত বা প্রবেশ করার অধিকার আছে। এমসিকিউ আকারেও আসতে পারে, লিখিত প্রশ্ন আকারেও আসতে পারে। কত দ্বারা বললাম এটা? 23 দ্বারা। কত? 23। এখন যে শিশুর বিচার হবে, শিশুর পিতামাতা বা অভিভাবক তার বা তার বর্ধিত পরিবারের সদস্য বা শিশুর পক্ষে আইনগত প্রতিনিধি যারা আছেন তাদেরকে কি করতে পারেন? আদালতে উপস্থিত থাকার জন্য আদালত আদেশ প্রদান করতে পারবে, যদি এটা যুক্তিসঙ্গত দূরত্বের ভিতরে আশেপাশে বসবাস করে। তবে যদি তারা অনেক দূরে বসবাস করে থাকে তাহলে আদালত একটা সময় নির্ধারণ করে তাদেরকে আদালতে হাজির থাকার নির্দেশ প্রদান করবেন। এখন এইখানে আপনার এই যুক্তিসঙ্গত এই সেই এত কথা না বলে কি লিখবেন? শিশু যেহেতু অধিবেশনে বিচার কার্যক্রম শুরু হবে, তাহলে তার পিতামাতা অভিভাবক যারা আছেন তাদেরকে আদালতে হাজির থাকার জন্য কি করবে? আদালত তাদেরকে একটা নির্দেশ প্রদান করবে যে আপনারাও কি থাকবেন? বিচার কার্যক্রম কেন থাকবেন? কারণ ওই যে আগে বলা আছে শিশুর পিতামাতা যারা তারা কি থাকবে? বিচার কার্যক্রমের সময় উপস্থিত থাকতে পারবে। আবার বলা আছে কত ধারাতে? ওই যে 19 ধারাতে, যে কি করতে হবে? তার পিতামাতা বা অভিভাবক যারা আছে তাদেরকে শিশুর পাশে রাখতে হবে। বলা আছে কিনা? এই জন্য এসে আপনার এই নিয়মগুলো হয়েছে। যেহেতু পিতামাতাকে অভিভাবককে শিশুর কাছাকাছি রাখতে হবে, আবার তারা উপস্থিত থাকার জন্য অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, তাহলে তাদেরকে আপনি নোটিশ দিবেন না? সমন দিবেন না এসে হাজির হওয়ার জন্য? দিতে হবে। কত দ্বারা? 24 দ্বারা। আবার শিশুর স্বার্থের কথা চিন্তা করে শিশু আদালত কি করতে পারে? এই শিশুর পিতামাতা বলেন, শিশুর অভিভাবক বলেন, শিশুর আইনজীবী যারা আছে এদেরকে আদালত কোন কোন দিক থেকে? তাহলে 24 ধারা হলো তাদেরকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারেন। আর শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তিকে আবার আদালত থেকে কি করতে পারেন? আদালত প্রত্যাহার বা বের করে দিতেও পারেন। শিশু আইনের কত ধারা এটা? 25 ধারা। শিশু আইনের 25। তাহলে 24 হলো তাদেরকে হাজির রাখার জন্য আদেশ দিবেন, 25 হলো শিশু ছাড়া অন্য যারা আছে কার জন্য? শিশুর স্বার্থের কথা চিন্তা করে তাদেরকে এখান থেকে কি করতে পারেন? পরিত্যাগ করার জন্য বাধ্যও করতে পারেন। এগুলো আরো লম্বা লম্বা কথা আছে, দরকার নাই আমাদের এগুলো পড়া, ঠিক আছে? আমি মানে আপনি নিজেও কিন্তু বুঝে ফেলবেন। ধরেন আপনি এখন পর্যন্ত শিশু আইনে 25 ধারা পড়ছেন, আপনি কি এটা এটা মনে হয়েছে না আপনার কাছে যে আসলেই এই ধারাগুলোর ভিতরে 14 ধারা একটু বেশি গুরুত্বপূর্ণ? বলেন, আপনি বুঝে ফেলছেন না এটা? বুঝতে পারছেন কিন্তু এই জায়গাগুলা। আপনি নারী শিশু আইন যে পড়ে আসছেন, আপনার কাছে মনে হইতেছে না যে নারী শিশুর এই ধারাগুলো বেশি গুরুত্বপূর্ণ? আপনি নিজে নিজেই কিন্তু আপনার মাথার ভিতরে কি আসবে? একটা জিনিস চলে আসবে যে হ্যাঁ এই ধারাগুলো একটু বেশি কি গুরুত্বপূর্ণ। এখন আরেকটা কথা হলো, ধরেন এখন কোনো না কোনো ভাবে প্রশ্ন এই 24 থেকে দিল যে আদালতে হাজির করার বা অব্যাহতি, যে শিশু আদালতের শিশুর উপস্থিতি, তার পিতামাতাদের বা অভিভাবকের উপস্থিতি এবং তাদেরকে আদালত থেকে কি করার ক্ষমতা, প্রত্যাহারের ক্ষমতা সম্পর্কে লিখুন। ধারায় ধরুন 5 নাম্বার বা 5 বা 6 মার্কসের একটা প্রশ্ন কি করবে? দিয়ে দিবে। কি করবেন? তখন কি বলবেন যে না আমরা তো এগুলো পড়ছি না, যে এটা মানি না, এরকম বলার সুযোগ আছে? যেটা মানি না এটা বলার সুযোগ আছে? যেখান থেকে যেভাবে হোক প্রশ্ন
যে 2 বছর আগে যখন হঠাৎ করে প্রশ্ন আসছে শিশু আইনের 89 ধারা যে সুবিধা বঞ্চিত শিশু কারা, তখন কিন্তু তার আগে আমরাও কখনো 89 ধারা পর্যন্ত যাই নাই অনেকেই। অনেকের ক্ষেত্রে তখনও কি করে নাই, 89 ধারা পড়ে নাই যে কারা সুবিধা বঞ্চিত শিশু, আগে এটা পড়া হইতো না। মাদকদ্রব্য আইনের যখন আপনার 33 ধারা হওয়ার আগে প্রশ্ন হইতো, কোন কোন ধারার প্রশ্ন হইতো, ওই যে আপনার পান দোকান বা পানশালা বন্ধ করার ক্ষমতা, বিনা পরোয়ানায় তল্লাশি, এগুলা। পরে যখন 33-34-এর প্রশ্ন হওয়া শুরু হয়েছে, তখন কি মনে হয়েছে যে না, এই জায়গাগুলো কি গুরুত্বপূর্ণ, প্রশ্ন হওয়ার মতো আসলে এই জায়গাগুলো কি আছে, সম্ভাবনা সাধারণত আছে, বোঝা যায় এই জায়গাগুলা। শিশু আইনের 25-এর পরে শিশু আইনের 26, যদি এক কথাই বলেন, এটাও শিশুর একটা আইনগত অধিকার। শিশুকে কি করতে হবে, নিরাপদ হেফাজতে রাখতে হবে। এটা কোন পন্থা, সর্বশেষ পন্থা হিসেবে কি করতে হবে, তাহলে নিরাপদ হেফাজতে কি প্রথম প্রথম শিশুর জন্য প্রথম ব্যবস্থা কি, শিশুর জন্য প্রথম ব্যবস্থাগুলো হলো জামিনের ব্যবস্থা। কি ব্যবস্থা, জামিন। এরপরে কি ব্যবস্থা, বিকল্প পন্থার ব্যবস্থা। যদি এগুলো না হয় তাহলে সেই ক্ষেত্রে শিশুকে কি করতে হয়, নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হয়। আর নিরাপদ হেফাজতের জায়গাগুলো সাধারণত কোনটার কথা বলা হয়েছে, প্রত্যায়িত প্রতিষ্ঠান। কি, প্রত্যায়িত কোনো প্রতিষ্ঠানের জায়গাটাই বলা হয়েছে। তাহলে এখানে আপনার উপদ্বারা বিভক্ত করা আছে 1, 2, 3। শিশুকে সর্বশেষ পন্থা হিসেবে নিরাপদ হেফাজতে প্রেরণ করতে হবে স্বল্পতম সময়ের জন্য, এক। এবং দ্রুত সময়ের মধ্যে কি করতে হবে, নিরাপদ হেফাজতে শিশুকে বিকল্প পন্থায় পরিচালনার জন্য প্রেরণ করতে হবে। আবার শিশুকে নিরাপদ হেফাজতে রাখা যদি প্রয়োজন হয়, তাহলে শিশুকে আদালত যুক্তিসঙ্গত দূরত্বের মধ্যে অবস্থিত কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করতে পারেন। তবে শর্ত হলো, যদি প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়, তাহলে ওইখানে অধিক বয়স্ক শিশুদের সাথে প্রেরিত শিশুকে পৃথক করিয়া কি করতে হবে, রাখতে হবে। তো আপনি 26 দ্বারা সংক্ষেপে পড়তে পারেন যে শিশুকে কি করতে হবে, নিরাপদ হেফাজতে রাখতে হবে। এটা শিশুর একটা আইনগত অধিকার। শিশুকে নিরাপদ হেফাজতে যদি রাখতে হয়, তাহলে এখানে নিরাপদ হেফাজত হিসেবে প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের আদেশ দিতে পারে। আর এখানে তাকে কি করা যাবে না, বয়স্কদের সাথে রাখা যাবে না, নাকি বয়স্ক শিশুদের সাথে রাখা যাবে না। ধরেন এক শিশুর বয়স আপনার 18 বছর, বা ওইখানে আপনার প্রত্যায়িত প্রতিষ্ঠানে থাকতে বয়স হয়ে গেছে 19 বছর বা তারও বেশি, আরেক শিশুর বয়স ধরুন 14 বছর বা 12 বছর, তাহলে সেই ক্ষেত্রে পার্থক্য আছে না বয়সের। তাহলে অধিক বয়স্ক শিশুদের থেকে কি করতে হবে, পৃথক পৃথক করিয়া তাদেরকে রাখতে হবে। যদি মনে করেন না এইভাবেও পড়বো না, আরো সহজে পড়বো, তাহলে শিশু আইনে 26 ধারা মোতাবেক শিশুকে কি করতে হবে, নিরাপদ হেফাজতে রাখতে হবে। আর নিরাপদ হেফাজতে রাখলে বয়স্ক শিশুদের চাইতে তাকে কি করতে হবে, পৃথক করে রাখতে হবে। এটা তার শিশুর একটা আইনগত অধিকার। শিশু আইনের 27 ধারার আলোচনার বিষয়বস্তু হলো শিশুর সহজ সরল ভাষায় কি করতে হবে, আইনের সংস্পর্শে আসে বা সংঘাতে জড়িত যে সমস্ত শিশু আছে তাদের শিশু আদালতের বা কার্যক্রম সমূহ সাক্ষ্য গ্রহণ সহজ সরল বোধগম্য ভাষায় কি করতে হবে, পরিচালনা করতে হবে। শিশু আইনের 27 ধারা, তাহলে শিশু আইনের অধীনে শিশুর সাক্ষ্য গ্রহণ বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে সহজ সরল এবং বোধগম্য ভাষায় কি করতে হবে, পরিচালনা করতে হবে। এবং এই জন্য কি করবেন, এই জন্য প্রয়োজন হলে আদালত বিনা করেছে শিশুকে একজন ব্যাখ্যাকারী প্রদান করিবার জন্য কি করবেন, আদেশ প্রদান করবেন, যেন শিশু এই বিষয়গুলো কি করতে পারে, বুঝতে পারে। এটাও একটা অধিকারের জায়গা। তাহলে শিশুর সাক্ষ্য গ্রহণ, তারপরে হলো শিশু সম্পর্কিত যে কার্যক্রম, এগুলা কি ভাষায় হবে, বিভিন্ন ভাষা দেওয়া থাকবে, বিভিন্ন অংশ অপশন দেওয়া থাকবে, আপনি কি লিখবেন, বোধগম্য বা সহজ ভাষায় হইতে হবে। এবং তাকে এই বিষয়গুলো বোঝানোর জন্য, তাকে ব্যাখ্যা করার জন্য আদালত বিনা খরচে একটা কি করতে পারে, ব্যাখ্যাকারী প্রদান করার জন্য নির্দেশ প্রদান করতে পারে। 28 ধারা। 27 ধারা, 28 ধারা হলো কি করা যাবে না, ওই যে শিশু আদালতের যে কার্যক্রমের কি গোপনীয়তা। তাহলে শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা যদিও বা বলা আছে, তাহলে মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর ছবি বা কোনো বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যমে বা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাবে না, যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্ত করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করা যায়, সাহায্য করে। তবে যদি আবার আদালত অনুমোদন দেয়, যদি সেই ক্ষেত্রে এখানে শিশুর কোনো ক্ষতিকর হবে না, তাহলে সেই ক্ষেত্রে প্রকাশের জন্য অনুমতি আদালত ইচ্ছা করলে দিলে দিতে পারবে। তাহলে সহজভাবে আমরা এটাই বলবো যে নারী শিশুর কত ধারার সাথে মিল আছে না, যে তার পরিচয়, আদালতের বিচার কার্যক্রমের গোপনীয়তা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা ইন্টারনেটে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না অনুমতি ছাড়া। কত দ্বারা, শিশু আইনে, নারী শিশু আইনে 14 ধারা, ওইখানেই শাস্তি। আর এইখানে হলো 28 ধারা। আর যদি 28 ধারাতে কোনো বিধ, আর আট
শিশু আইনের 24, 25, 28, 28 ধারার বিধান অমান্য করলে শাস্তি হবে শিশু আইনের 81 ধারা। আচ্ছা, শিশু আইনের কত ধারা? 81 ধারা। শিশু আইনের 29, এটা আদালত কর্তৃক শিশুকে জামিন দিবে। কাকে? আদালত কর্তৃক শিশুকে জামিন দিতে পারবে। কোন আদালত? শিশু আদালত কর্তৃক। তাহলে যখন কোনো ব্যক্তি এই আইনে ফৌজদারি কার্যবিধি বা অন্য আইনে যাই থাকুক না কেন, শিশু আদালতে হাজির করার পর শিশুর মামলা বিকল্প পন্থায় প্রেরণ করা যাচ্ছে না, তাহলে শিশু আদালত সংশ্লিষ্ট শিশুর অপরাধটা জামিনযোগ্য হোক অথবা জামিনের অযোগ্য হোক, জামানত সহ বা জামানত ব্যতীত তাকে জামিনে কি করতে পারবেন? মুক্তি প্রদান করতে পারবেন। শিশু আইনের কত ধারা? 29। শিশু আইনেও কিন্তু 29 ধারার জামিনের জায়গাটা প্রশ্ন আসলে ওইভাবে একটা হয় না। শিশু আইনের জামিন সংক্রান্ত প্রশ্নের জায়গাটা আমরা কত ব্যবহার করি? 52। 52 দুইটা ফলাফল। একটা হলো আদালতও শিশুকে 52 দ্বারা জামিন দিতে পারে, পুলিশও পারে। ঠিক আছে, পুলিশও পারে, আদালতও পারে। কত দ্বারাই? 52 দ্বারাই। কিন্তু 29 দ্বারাও কিন্তু একটা জামিনের, যদি শিশু আইনে শিশুর জামিনের কোনো প্রশ্ন আসে, বোঝার চেষ্টা করেন, শিশু আইনে শিশুর জামিনের কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা 52 ধারাটাকেই হাইলাইটস করব। তবে নিচে 29 ধারা কথাটা একটু সংক্ষেপে আমরা কি করব, যে শিশু আদালত যদি দেখেন কোনো শিশুকে বিকল্প পন্থায় প্রেরণ করা যাচ্ছে না, তাহলে তার অপরাধটা জামিনযোগ্য হোক বা না হোক, তাকেও জামানত সহ বা ব্যতীত কি করতে পারেন? তাকেও জামিনে মুক্তি প্রদান করতে পারেন। কত ধারা দিব? যেন কোনোভাবে এটা মিস না হয়, কোনোভাবে এটা মিস না হয়। আর যদি ডিরেক্ট প্রশ্ন করে যে শিশু আদালত কর্তৃক শিশুকে জামিন প্রদানের ক্ষমতা, তাহলে কিন্তু ডিরেক্ট 29 ধারার প্রশ্ন। কত ধারা? 29 ধারার প্রশ্ন। ওখানে গিয়েও আমরা একটা নোট দিব কত ধারা, কারণ ওইখানেও আদালতের ক্ষমতা আছে জামিনের। কত? অর্থাৎ শিশু আইনে জামিন সংক্রান্ত প্রশ্ন আসলেই 29, 52। তবে মূল ধারা হলো 52। তবে শিশু আদালত কর্তৃক উল্লেখ করে নির্দিষ্ট করা থাকলে সেই ক্ষেত্রে 29-এর সাথেও 52 বসাবো। কিন্তু আদালত কথা উল্লেখ করা না থাকলেও আমরা 52-র কথা লিখতে গিয়ে 29-এর কথাটা কিছুটা কি করব, যুক্ত করে দিব। তাহলে শিশু আইনের অধীনে অপরাধ, শিশুকে জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কি অপরাধ জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য, নাকি দুই ক্ষেত্রে দেওয়া যায়? দুই ক্ষেত্রে দেওয়া যায়। জামানত সহ হতে পারে নাকি জামানত ব্যতীত, নাকি দুইটাই সঠিক হতে পারে? উত্তর হলো দুইটাই সঠিক হতে পারে। কিভাবে ছাড়বে? প্রক্রিয়াটা কি? শিশু নিজের মুচলেকায় হতে পারে, অথবা তার পিতামাতা বা অভিভাবক যারা আছেন সেই ক্ষেত্রে তাদের পরিবারের সদস্য, প্রবেশন কর্মকর্তা যারা আছেন তারা, অথবা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার শিশু আদালত যাহাকে উপযুক্ত বিবেচনা করবে তাদের তত্ত্বাবধানে জামানত প্রদান সাপেক্ষে অথবা জামানত ব্যতীত শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারে। তাহলে শিশুর নিজের মুচলেকা হইতে পারে, পরিবারের বা বর্তিত পরিবারের সদস্যদের মুচলেকা হইতে পারে। হ্যাঁ, কোনো ধরনের আপনার শিশু আদালত যাকে উপযুক্ত মনে করবেন তাদের তত্ত্বাবধানে তাকে জামিনে মুক্তি দিবেন। আর যদি 1 এবং 2-এর অধীনে জামিন মঞ্জুর না করেন, তাহলে শিশু আদালত জামিন নামঞ্জুরের কারণ লিপিবদ্ধ করবেন এবং শিশুকে কি করবেন? প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করবেন। কি 29 দ্বারা কি পড়বেন? শিশু আদালত শিশুকে বিকল্প পন্থায় প্রেরণ করতে না পারলে, সুযোগ না থাকলে, জামিনযোগ্য হোক বা জামিনের অযোগ্য হোক, শিশুকে জামিনে মুক্তি দিতে পারবেন। পারবেন কি না? জামানত সহ হতে পারে, জামানত ব্যতীত হতে পারে, শিশুর নিজের মুচলেকা হতে পারে, তার অভিভাবকের মুচলেকা হইতে পারে। জামিনে মুক্তি না দিলে কারণ লিপিবদ্ধ করবেন এবং তাকে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য কি করবেন? আদেশ প্রদান করবেন। শিশু আইনের 30 দ্বারা, এটা খুব গুরুত্বপূর্ণ না, এমসিকিউ আকার হইলে হলো হতে পারে। শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? তাহলে শিশু আদালত, ধরেন আমি শিশু আদালতের একজন কি বিচারক, তাহলে শিশুর বিরুদ্ধে আমার একটা আদেশ দিব আমি, তাহলে শিশু আদালতে আদেশ প্রদানের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হবে না? বিবেচনা করতে হবে না? শিশুর বয়সটা বিবেচনা করতে হবে, এটা আপনার শিশুর লিঙ্গ বিবেচনা করতে হবে, তাই না? মানে একটা শিশুর বয়স ধরেন আপনার 11 বছর, আর একটা শিশুর বয়স ধরেন 17 বছর, বিবেচনাটা কি এক থাকবে? কিরকম একটা বিবেচনার পার্থক্য হবে? ধরেন যে শিশুর বয়স 11 বছর, এখানে এমন একটা বিবেচনা হবে যে তার অপরাধ, যদি বুদ্ধির পরিপক্কতা না থাকে তাহলে টোটালি কোনো কি হবে না, অপরাধ হবে না। একটা বিবেচনা আসে না এরকম? হ্যাঁ, কত দ্বারা? ওই যে দণ্ডবিধির 83 ধারা, দণ্ডবিধির। এই তাহলে শিশুর বয়স এবং শিশুটা লিঙ্গ, কোন লিঙ্গের শিশু এটা, এটা বিবেচনা করতে হবে। শিশুর শারীরিক এবং মানসিক অবস্থা কেমন, শিশুর, আপনি যে কটা বলবেন হয়ে যাবে, যে আপনার শিশুকে আহ, আদেশ প্রদানের ক্ষেত্রে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে, লিঙ্গ হিসাব করতে হবে, বয়স, শারীরিক অবস্থা, মানসিক অবস্থার বিবেচনা করতে হবে, শিশুর শিক্ষাগত যোগ্যতা বা কোন শ্রেণীতে পড়ে,
সামাজিক অবস্থা, শিশুর পরিবারের অর্থনৈতিক অবস্থা, তার পরিবারের জীবনযাপনের পদ্ধতি, অপরাধ সংগঠনটা কেন করছে, দলবদ্ধতার তত্ত্ব ইত্যাদি, শিশুর অভিমত, সামাজিক অনুসন্ধান যে প্রতিবেদন যেটা কে দিবেন, প্রবেশন কর্মকর্তা দিবেন, ইত্যাদির উপর ভিত্তি করে কি করতে হবে, শিশু সংশোধন ও সর্বোত্তম স্বার্থ সংরক্ষণের জন্য আনুষঙ্গিক যে সমস্ত বিষয় বিবেচনার্থে গ্রহণ করা আবশ্যক ও প্রয়োজন। বলেন তো সবাই, পাঁচটা ছয়টা বলেন যে শিশু আদালতে আদেশ প্রদানের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করার দরকার। দেখেন পাঁচ ছয়টা মিলছে কিনা, পাঁচ ছটা দিয়ে দিবেন। তাহলে বয়স আপনি আলাদা লিখবেন প্রয়োজনে, শিশুর লিঙ্গ আলাদা লিখবেন, শিশু শারীরিক অবস্থা লিখবেন, মানসিক অবস্থা লিখবেন, পরিবারের অবস্থা লিখবেন, অর্থনৈতিক অবস্থা লিখবেন, শিশু শিক্ষাগত যোগ্যতা কি, কোন শ্রেণীতে পড়ে, দলবদ্ধতা বা কাদের সাথে মেলামেশা করে, শিশুর অভিমত, তাই না? এরকম কয়েকটা দিয়ে দিবেন। শিশু আইনের দ্বারা কত দিবেন? 30 দ্বারা। শিশু আইনের 30 দ্বারা। 31 দ্বারা একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যা আমরা 6 ধারাতে পড়ছিলাম, যে প্রবেশন কর্মকর্তার কাজের ভিতরে একটা কাজ হচ্ছে আপনার আদালতে, কোথায়, আদালতে হাজির করার পর কি পদ্ধতি অবলম্বন, কি কাজ মনে আছে? শিশুর কাছে গিয়ে হাজির হবেন, তাকে সঙ্গ দিবেন। আর দ্বিতীয় কাজটা হলো কি, একটা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কি করবেন, প্রস্তুত করবেন। এটা কতদিনের ভিতরে শিশুকে আদালতে হাজির করার? 21। 21 শিশুকে আদালতে হাজির করার 21 দিনের মধ্যেই প্রবেশন কর্মকর্তা কি করবেন, ওই যে 30 ধারার যে বিষয়গুলো বা এগুলোর উপর বিবেচনা করে একটা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করবেন, এবং এটা উহা অনুলিপি নিকটস্থ বোর্ড এবং অধিদপ্তরকে কি করবেন, প্রদান করবেন। তাহলে অনুসন্ধান প্রতিবেদনটা প্রধানত দাখিল করবেন কোথায়? পুলিশের কাছে নাকি শিশু আদালতে? শিশু আদালতে কি করতে হবে, দাখিল করতে হবে। এটা এমসিকিউ প্রশ্নের জন্য। 32 এমসিকিউ। প্রথমে হলো শিশুর বিচার কার্যক্রমের সম্পূর্ণ সময়সীমা হবে কতদিন? আদালতে শিশুর প্রথম অধিবেশনে উপস্থিত তারিখ হতে 360 দিনের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন করবেন। আর কোনো ব্যক্তি যদি কোনো যুক্তিসঙ্গত কারণে যদি এই উপধারা সময়ের ভিতরে সম্পন্ন না হয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী আরো 60 দিন বর্ধিত করতে পারবে। দুইটাই হইতে পারে এমসিকিউ। তাহলে শিশুর বিচার কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা প্রথমে 360, এরপরে হলো 60, এরপর হলো কি 60। তাহলে শিশুর বিচার কার্যক্রম সম্পন্নের সময়সীমা দ্বারা হলো কত, 32। প্রথম হলো আদালতে হাজির করার তারিখ থেকে 360 দিন, দ্বিতীয়ত পরবর্তী দ্বারা সময় বৃদ্ধি করা যাবে কতদিন, 60 দিন। আর যদি এই সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন না হয়, তাহলে সেই ক্ষেত্রে শিশু আদালতে বিচার আরম্ভ হওয়ার পর থেকে কিভাবে চলবে, বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত উহার কার্যক্রম প্রত্যেক কার্য দিবসে বিনা বিরতিতে চলতে থাকবে। তাহলে টানা কার্য দিবসে চলবে। আমরা মাদকদ্রব্য পরে আসছি না, বলেন মাদকদ্রব্যের কত দ্বারা এটা? শিশুর কার্যক্রম একটানা বা আপনার কি করবে, আহ টানা কার্য দিবসে চলবে, তাই না? ধারা কত মনে আছে? 49 ধারা না? বিচার কার্যক্রমের মুলতবি শিশু আইনের, সরি মাদকদ্রব্য আইনের, ভুলে গেছেন? মাদকদ্রব্য আইনের 49 ধারা না বিচার কার্যক্রমের মুলতবি? আর 40 ধারা হলো বিচারের বিশেষ বিধান। 49 হলো বিচার কার্যক্রমের মুলতবি, যখন বিচার কার্যক্রম শুরু হবে একটানা চলতে থাকবে, তবে ন্যায় বিচারের স্বার্থে কি করা যাইতে পারে, মুলতবি রাখা যাইতে পারে, তবে 3 কার্য দিবসের অধিক হবে না। আমি ঠিক বলছি না? হ্যাঁ, জাহিদুল ভাই, মাথা নাড়েন না কেন? সবাই মুখটু একদম কালো করে রাখছেন, মনে হয় যে মানে আসমান থেকে পড়ছেন সবাই। শুনে নেন না এই কথাটা। এখন তো আপনার এগুলো মিলাইতে হবে। এখন এরকম একটা কথা অন্য কোন আইনে আছে, এটা আপনাকে কি করতে হবে, আপনাকে ব্রেন কিন্তু ওইদিকে যাইতে চাইবে না যে তাক তাক ওইদিকে আমি যাব না, কিন্তু আপনাকে কি করতে হবে, ওইদিকে নিয়ে হিট করতে হবে। তখন আপনার জড়তাটা কেটে যাবে। তখন এইগুলো আপনার ভিতরে এইগুলো অনর্গল হয়ে যাবে কিন্তু এই জায়গাগুলো। তাহলে 3-এ বলতেছে কি একটানা চলবে। আবার 4-এ বলতেছে যদি এই 1 ও 2 উপাদানের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, শিশুটা হত্যা মামলার সাথে জড়িত না, ধর্ষণের সাথেও না, দস্যুতা বা ডাকাতিও না, মাদক ব্যবসার সাথেও না, কোনো জঘন্য বা ঘৃণ্য গুরুতর অপরাধের সাথেও না, তাহলে আদালতের বিবেচনায় লঘুমাত্রার অপরাধ থেকে অব্যাহতি প্রদান করবে, এবং এটার জন্য তার বিরুদ্ধে অন্য কোনো বিচার প্রক্রিয়া করা যাবে না। তবে এর সাথে যদি বয়স্করা জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা বা বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। শিশু আইনের 32 ধারা, এটা গুরুত্বপূর্ণ ধারা, কিন্তু এমসিকিউ এর জন্য হতে পারে, এটা থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন দিতে পারে। বলা যাবে 1-এ 360, 2-এ হলো 60, 3-এ হলো একটানা চলবে, 4-এ হলো 1-2 এর নির্দিষ্ট সময়ে বিচার কার্যক্রম যদি সম্পন্ন করা না যায়,
তাহলে সেই ক্ষেত্রে সে খুন, ডাকাতি, দস্যুতা, মাদকদ্রব্য, ঘৃণ্য অপরাধ, ধর্ষণ এই সমস্ত অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে জড়িত, তাহলে তার লঘুমাত্রার অপরাধ হিসেবে বিবেচনা করে তাকে অব্যাহতি দিয়ে দিবে। এটার জন্য তার বিরুদ্ধে আর পরে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এখন যদি তার সাথে মুরব্বি থাকে, হ্যাঁ, যদি মনে করে ভালো হয়েছে, শিশু ছাড়া পাইছে, আমিও ছাড়া পাই যাবো, এরকম না, ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার কার্যক্রম চলমান থাকবে। শিশু আইনের কত ধারা? 32 ধারা। শিশুকে কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড প্রদান করা যাবে না। ক, যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে না। খ, কারাদণ্ড প্রদান করা যাবে না। গ, কোনটা সঠিক? শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড প্রদান করা যাবে না, শিশু আইনের 33 ধারা। বলবেন তাহলে আর এই শিশু আইন হয়ে কি লাভ হইলো? তাহলে কি শিশুর বিরুদ্ধে বিচার কার্যক্রম হবে না? তবে শর্ত হলো শিশুর অপরাধটা একদম মারাত্মক ধরনের কোনো অপরাধ, এমন একটা অপরাধ, মারাত্মক লেভেলের কোনো অপরাধ এরকম, অথবা এই আইনের অধীনে প্রদানযোগ্য কোনো আটক আদেশ আদালতের মতে পর্যাপ্ত নয়। তাকে আটক আদেশটাও আদালতের কাছে কি নয়? পর্যাপ্ত নয়। অথবা সে এত বেশি অবাধ্য বা পথভ্রষ্ট চরিত্রে যে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানেও প্রেরণ করা সম্ভব নয় বা চলে না, বা অন্য কোনো পন্থায় এই বিরোধ নিষ্পত্তি করার কোনো সুযোগ নাই, তাহলে শিশু আদালত শিশুকে কারাদণ্ড প্রদান করিয়া কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করতে পারেন। তবে সেই ক্ষেত্রে যদি কারাগারে প্রেরণ করা হয়েও থাকে, তাহলে অবস্থানরত প্রাপ্তবয়স্ক আসামির সাথে তাকে মেলামেশা করতে দেওয়া যাবে না, এতটুকু বললে হবে। শিশু আইনে কত ধারা? 33 ধারা। এখানে আপনার 33-এর 1 আছে, 2 উপাদান আছে। তাহলে সহজ কথা কি, শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড প্রদান করা যাবে না, যেহেতু সে শিশু। তবে শিশুর অপরাধটা মারাত্মক কোনো অপরাধ হতে পারে বা ঘৃণ্য কোনো অপরাধ হতে পারে, তাকে অন্য কোনোভাবে এটা সমাধান করার কোনো পথ নাই, অথবা এই ক্ষেত্রে আটক আদেশ তার জন্য যথেষ্ট নয়, প্রত্যায়িত কোনো প্রতিষ্ঠানেও প্রেরণ করা চলে না, অন্য কোনোভাবে সমাধানের সুযোগ নাই, তাহলে সেই ক্ষেত্রে তাকে কারাদণ্ড প্রদান করে কারাগারে দেওয়ার আদেশ প্রদান, সেই ক্ষেত্রে তাকে কারাদণ্ড দিয়া কারাগারে দেওয়ার আদেশ প্রদান করতে পারে। তবে সেই ক্ষেত্রে এখানে আরো কিছু কথা আছে, যদি তাকে শিশু আদালত উপযুক্ত মনে করেন, তাহলে সেই ক্ষেত্রে তাকে কারাদণ্ডে আটক রাখার পরিবর্তে অভিযুক্ত শিশুকে তার বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যায়িত প্রতিষ্ঠানে আটক রাখারও নির্দেশ দিতে পারেন। আর যদি একের অধীনে যদি তাকে কারাদণ্ড প্রদান করা হয়, আর যদি কারাগারে দেওয়া হয়, তাহলে কারাগারে প্রাপ্ত বয়স্কদের সাথে তাকে মেলামেশা করতে দেওয়া যাবে না। শিশু আইনের কত ধারা? 33 ধারা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ধারা, শুরু থেকেই গুরুত্বপূর্ণ 33 ধারা। সো কি পড়বেন এখানে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড প্রদান করা যাবে না, কোনটা সঠিক? সব কটাই সঠিক। শিশুকে কি অবস্থায় কি পরিস্থিতিতে কারাদণ্ডের আদেশ প্রদান করা যায়? এমসিকিউ প্রশ্ন, কি পরিস্থিতিতে শিশুকে কারাদণ্ডের আদেশ প্রদান করা যায়? মারাত্মক ধরনের কোনো অপরাধের ক্ষেত্রে, আটক আদেশ পর্যাপ্ত নয় সেই ক্ষেত্রে, কোনো অবস্থাতে শিশুটা পথভ্রষ্ট বা ভ্রষ্ট চরিত্রে সেই ক্ষেত্রে, এই বিষয় সম্পর্কে কোনোভাবেই কোনো পন্থায় এটা সুরাহা বা সমাধান করা যাচ্ছে না শিশুর অপরাধের বিষয়টা সেই ক্ষেত্রে, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। তবে কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রেও প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করার আদেশ প্রদান করা যেতে পারে কত বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত? উত্তর হলো 18 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত। আর যদি কারাগারে দেওয়া হয়ও, তাহলে কারাগারে প্রাপ্ত বয়স্কদের সাথে তাকে একসাথে মেলামেশা করতে দেওয়া যাবে না। শিশু আইনে 33 ধারা। শিশু আইনে কত ধারা? 33। শিশু আইনে 34 ধারা এখন বাদ আপাতত, দরকার নেই। শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটক আদেশ, হ্যাঁ, এখন পর্যন্ত এখানে কোনো প্রশ্ন করে নাই, লাগবে না। শিশু আইনে 34 ধারা। শিশু আইনে 34, 35, 35 ধারাও লাগবে না আপনার। শিশু আইনে 34, 35 এখন বাদ, এগুলো প্রশ্ন করবেন আমাদের ইনশাল্লাহ। শিশু আইনে 36 ধারায় এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা, শিশুর জন্য 3টা শব্দ ব্যবহার করা যাবে না, কি কি? অপরাধী, দণ্ডিত এবং দণ্ডাদেশ। অপরাধী বলা যাবে না, দণ্ডিত বলা যাবে না, দণ্ডাদেশ বলা যাবে না। অপরাধীর জায়গায় ব্যবহার করতে হবে কি? অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ, 3টা জায়গার মধ্যে 3টা শব্দ ব্যবহার করতে হবে। অপরাধীর জায়গায় হলো দোষী, দণ্ডিতর জায়গায় হলো আপনার দোষী সাব্যস্ত, 3টা জায়গা। তাহলে অপরাধী, অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ, এগুলো যথাক্রমে দোষী সাব্যস্ত ব্যক্তি, দোষী সাব্যস্তকরণ, দোষী সাব্যস্তকরণের আদেশ। তাহলে অপরাধীর জায়গায় কি বলবেন? দোষী সাব্যস্ত ব্যক্তি। দণ্ডিতর জায়গায় দোষী সাব্যস্তকরণ, দণ্ডাদেশের জায়গায় দোষী সাব্যস্তকরণের আদেশ। এই শব্দসমূহ বা পরিপূরক অন্য কোনো শব্দ ব্যবহার করতে হবে। তাহলে শিশুকে কি বলা যাবে না? অপরাধী বলা যাবে না।
তাহলে অপরাধীর জায়গায় কি বলবেন? দোষী সাব্যস্ত ব্যক্তি। দণ্ডিতর জায়গায় দোষী সাব্যস্তকরণের, দোষী সাব্যস্তকরণ। আর দণ্ডাদেশের ক্ষেত্রে দোষী সাব্যস্তকরণের কি আদেশ? 36 ধারা। কত ধারা শিশু আইনের? 36 ধারা। 37, 38, 39 এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এমসিকিউ বা লিখিত পরীক্ষার প্রশ্ন এখন পর্যন্ত হয়েছে কিনা জানা নাই, মনে হয় হয় নাই। তারপর একটু সংক্ষিপ্তভাবে নিতে পারেন আংশিক। বিরোধ মীমাংসা, যদি এমসিকিউ প্রশ্ন আসে যে আপনার শিশু আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত যাই হোক না কেন, যদি দেখেন যে শিশুর কোনো যে অপরাধটা, কোনো শিশুর লঘু প্রকৃতির কোনো অপরাধ সংগঠন করছে, তাহলে এই বিষয়টি নিষ্পত্তির জন্য অপরাধের শিকার ও সংগঠনকারীর মধ্যে বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণের জন্য কাকে আদেশ প্রদান করবেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আদেশ প্রদান করবেন? আহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ প্রদান করবেন? পুলিশ সুপারকে আদেশ, অথবা আপনার কোনো সমাজকর্মীকে আদেশ প্রদান করবেন? নাকি প্রবেশন কর্মকর্তাকে আদেশ প্রদান করবেন? অপশন দেওয়া থাকবে। তাহলে লঘু প্রকৃতির অপরাধ এই মর্মে প্রবেশন কর্মকর্তাকে আদেশ প্রদান করবেন এই বিষয়টা কি করার জন্য? তা বিরোধ ভাবে এই বিরোধটা মীমাংসা করে দেওয়ার জন্য। কার মধ্যে? দুইটা পক্ষের ভিতরে যেন এটা কি করে দেয়? মীমাংসা করে দেয় লঘু প্রকৃতির অপরাধের ক্ষেত্রে। এটা হলো 37-এর 1। 2 হলো প্রবেশন কর্মকর্তা কি করবেন? সমাজের গণ্যমান্য উপযুক্ত ব্যক্তিদের একসাথে নিয়ে বসবেন, সালিস দরবার যাই বলেন, এবং তাদের ভিতরে বিরোধ মীমাংসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণ করবেন এবং বিরোধ মীমাংসা করবেন, এবং এই সম্পর্কে আদালতকে কি করবেন? অবহিত করবেন। তারপরে কি করবেন? শিশু আদালত, উপধারা 2 এটা লাগবে না, 4টে একটু নিতে পারেন। যে উপধারা 3-এর অধীনে কোনো নির্দেশনা জারি করা হইলে অধিদপ্তর উক্ত নির্দেশনা অনুযায়ী, এইটা দরকার নেই। শুধু পড়বেন শিশু আইনে 37 বিরোধ মীমাংসা করার জন্য কি করবে? প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিবে। প্রবেশন কর্মকর্তা গণ্যমান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে, উভয় পক্ষকে নিয়ে কি করবেন? বিরোধ মীমাংসা করে আদালতকে রিপোর্ট দিয়ে দিবেন। 37 দ্বারা। 38 দ্বারা হলো ক্ষতিপূরণ প্রদান। ক্ষতিপূরণ কে দিবে? তাহলে ধরেন আপনি একজন শিশু, আর একজন শিশুকে আপনি ক্ষতি করলেন, তাহলে ওই যে ক্ষতিগ্রস্ত ভিকটিম শিশুকে বা আইনের সংস্পর্শে আসা শিশুকে পূর্বের অবস্থানে যেন ফিরায় নেওয়া যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তাকে কোন শিশুকে নির্দেশটা দিবে? ক্ষতিগ্রস্ত শিশু, নাকি সংঘাতে জড়িত শিশু বা অপরাধে জড়িত শিশুকে, তাকে বা তার পিতামাতা অভিভাবককে কি করবে? ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবে। এটা হলো 38 দ্বারা। 39 দ্বারা হলো তার মাতা পিতাকে ওই ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারে। তবে শর্তগুলা কি কি, যে শিশুর পিতামাতা বা অভিভাবককে ক্ষতিপূরণের নির্দেশটা কি ক্ষেত্রে প্রদান করবেন? এখানে কয়েকটা শর্ত আছে। প্রশ্ন আসলে সাধারণত এটা হবে না। যদি হয় যে শিশুর পিতামাতা বা অভিভাবককে ক্ষতিপূরণের নির্দেশটা প্রদান করতে পারেন কোন 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 কারণগুলো উল্লেখ করে? যদি তার মাতা পিতা তত্ত্বাবধানকারী অভিভাবক, তাদেরকে খুঁজে পাওয়া যায়, মানে তার পিতা মাতাকে খুঁজে পাওয়া যায়, এই ক্ষেত্রে একটা। আরেকটা হলো এই মাতা পিতা বা তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ, আইনানুগ বা বৈধ অভিভাবক বর্ধিত পরিবারের সদস্য ক্ষতিপূরণ অর্থ পরিশোধের জন্য যদি সচ্ছল হয়ে থাকেন। আরেকটা হলো যদি এই অপরাধ সংগঠনে তারা যদি কি করে দেন, তাদেরকে যদি বৈধ অভিভাবক বা পরিবারের সদস্যরা যথাযথ যত্ন পরিচর্যা অবহেলা করিয়া তাহাকে অপরাধ সংগঠনে প্রভাবিত করিয়া থাকেন, তাহলে। তাহলে তিনটা ক্ষেত্র: পিতামাতাকে খুঁজে পাইলে, তারা আর্থিকভাবে সচ্ছল হইলে, বা অপরাধ সংগঠনের জন্য শিশুর পিতামাতা দায় 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 আছে, তাহলে তাদেরকে এই ক্ষতিপূরণের জন্য কি করতে পারেন? নির্দেশ প্রদান করতে পারেন। এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে 39-এর 3 থেকে, যে শিশুর মাতা পিতা বা অভিভাবক যারা আছেন ক্ষতিপূরণের অর্থ প্রদানে যদি অপারগতা করে, তাহলে শিশুকে কারাদণ্ড প্রদান করা যাবে? যাবে। ক্ষতিপূরণের আপনি 38, 39 একসাথেই বলবেন, যে শিশুকে বা অপরাধের সাথে জড়িত শিশুকে বা তার পিতামাতাকে আদালত কি করতে পারেন? ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রদান করতে পারেন। যদি তার পিতামাতা অভিভাবক এই ক্ষতিপূরণটা দিতে না পারে, তাহলে এই জন্য শিশুকে কি করা যাবে না? কারাদণ্ড প্রদান করা যাবে না। শিশু আইনের কত ধারা? 39 ধারা। কত? 39। 37, 37, 39 খুব একটা ইম্পর্টেন্ট নাই জায়গাগুলা। ঠিক আছে। তাহলে অনেক বড় আইন তো, এখন সব যদি একদম টুকটাক করে নিতে থাকেন কষ্ট হয়ে যাবে। কিন্তু মূল ধারাগুলো দেন। 40 ধারা এমসিকিউ প্রশ্ন হতে পারে। এটা হয়েছে একাধিকবার এমসিকিউ প্রশ্ন। বিচার সমাপ্তির কত দিনের ভিতরে জানাইতে হবে? বিচার বিচার যখন সমাপ্ত হয়ে যাবে, তখন 7 কার্য দিবসের ভিতরে শিশু আদালত কি করবেন? এই বিচারের ফলাফল সম্পর্কে শিশুর পিতামাতা বা তার অভিভাবককে বা আপনার বর্ধিত পরিবারের সদস্য বা আইনজীবী বা প্রবেশন কর্মকর্তাকে কি করবেন? অবহিত করবেন। শিশু আইনের কত দ্বারা? 40 দ্বারা। এটা এমসিকিউর জন্য, আর কিছু না। তাহলে বিচার সমাপ্তির কত দিনের ভিতরে?
এটা এমসিকিউ প্রশ্ন হবে। 7 কার্য দিবসের ভিতরে এই ফলাফল সম্পর্কে কি করতে হবে? শিশু, পিতামাতা, অভিভাবক, আইনজীবী, প্রবেশন কর্মকর্তাকে কি করতে হবে? জানাইতে হবে। 41 এগুলো এমসিকিউর জন্য প্রশ্ন হবে। 41 হলো আপিল এবং রিভিশন। তাহলে আপিল কোথায় করতে হবে? শীর্ষ আদালতের কোনো আদেশের বিরুদ্ধে 60 দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। এটা হলো আপনার 41-এর 1। আর এই সম্পর্কে আপনার কি করতে হবে? হাইকোর্ট বিভাগের পূর্ণ বিবেচনা বা রিভিশনও করা যাবে। আর 3 হলো এটা আপিলের জন্য হোক, ক্ষেত্র মতো আপিল বা পূর্ণ বিবেচনার আবেদন দাখিল করা হইলে আবেদনটি দায়েরের তারিখ হইতে 60 দিনের ভিতরে তা কি করতে হবে? না, 60, সবই 60। তাহলে শিশু আদালতের ক্ষেত্রে কোনটা সঠিক? আপিল করা যাবে, পূর্ণ বিবেচনা বা রিভিশনের জন্য আবেদন করা যাবে, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। তারিখ থেকে কতদিন, আদেশের তারিখ থেকে কতদিনের ভিতরে করতে হবে? 60 দিন। আর আপিল আর পূর্ণ বিবেচনার এই বিষয় সম্পর্কে কতদিন নিষ্পত্তি করতে হবে? 60 দিনের ভিতরে কি করতে হবে? নিষ্পত্তি করতে হবে। এই আইনের অধীনে অপরাধগুলোর ক্ষেত্রে অভিযোগ দায়ের বা বিচার বা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানগুলো প্রযোজ্য হবে। আর এইখানে যে অপরাধগুলো সংগঠিত হবে শিশুর বিরুদ্ধে, এই অপরাধগুলো আমলযোগ্য অপরাধ হিসেবে কি হবে? গণ্য হবে। শিশু আইনের 42 ধারা। শিশু আইনের কত ধারা? 42 ধারা। এগুলো এমসিকিউ প্রশ্ন সব। তাহলে বিচার সমাপ্তির কতদিনের ভিতরে জানাইতে হবে? 7 কার্য দিবস। ধারা কত? 40। আপিল কতদিনের ভিতরে করতে হবে? 60 দিনের মধ্যে। কোথায়? হাইকোর্ট বিভাগে। রিভিশনও করা যাবে। এগুলো নিষ্পত্তি কতদিনের ভিতরে হবে? 60 দিনের ভিতরে হবে। 41। শিশুর অপরাধের অভিযোগ দায়ের, মামলা ইত্যাদির কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। এটা কত দ্বারা? 42-এর 1। শিশু আইনে আমরা যে পরবর্তী যে অপরাধগুলো পাবো, 70 থেকে শিশু আইনের 83 ধারা পর্যন্ত অপরাধগুলো আমলযোগ্য অপরাধ হিসেবে কি হবে? গণ্য হবে। কি হিসেবে? আবার এখানে আরেকটা ধারা আছে পরে, 46 ধারা, যে শিশু আদালতের অপরাধের যে তদন্ত হবে, তদন্তের ক্ষেত্রেও কোন আইনের বিধান? ফৌজদারি কার্যবিধি আইনের বিধানগুলোকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। তাহলে শিশু আদালতের পরিবেশ সুযোগ সুবিধাগুলো কি থাকবে? ধারা কত? ধারা অনেকগুলো হয়েছে, 23-24টা ধারা হয়ে গেছে, আর দেওয়া যাবে না। 23 ধারা, তাই না? বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি হবে, আসন সংখ্যা থাকবে, পাশাপাশি বসবে, তাই না? তার দাপ্তরিক পোশাক পরিধান করতে হবে না। অপরাধ সংগঠনের তারিখই শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। ধারা কত? 20 ধারা। 21 লাগবে না। বিচার কার্যক্রমে অংশগ্রহণ শিশুর আইনগত অধিকার হিসেবে গণ্য হবে না হলে পিতামাতারা থাকবে। কত ধারা? 22 ধারা। শিশু আদালতের অধিবেশনে উপস্থিত থাকবে সংশ্লিষ্ট শিশু, শিশুর পিতামাতা বা অভিভাবক, আদালতের কর্মকর্তা কর্মচারী, আইনজীবী, প্রবেশন কর্মকর্তা বা আদালত যাদেরকে উপস্থিত দিবে তারা। 24, তাদের পিতামাতাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারবে। শিশু ব্যতীত অন্য সবাইকে বেরো করে দিতে পারবে। 25। 26 ধারা হলো নিরাপদ হেফাজতে স্বল্প সময়ের জন্য প্রেরণ করতে হবে। নিরাপদ হেফাজত থেকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। সেখানে তাদেরকে অধিক বয়স্ক শিশুর সাথে একত্রে রাখা যাবে না। 27 ধারা হলো শিশুর সাক্ষ্য গ্রহণ বা অন্যান্য কার্যক্রম সহজ সরল ভাষায় লিপিবদ্ধ করতে হবে। 28 হলো তাদের পরিচয় বা বিচার কার্যক্রমে গোপনীয়তা রাখতে হবে। বিধান অমান্য করলে 81 ধারার শাস্তি ভোগ করবে। শিশু আদালত যদি দেখেন শিশুর অপরাধের ক্ষেত্রে অন্যভাবে বা কোনো বিকল্প পন্থায় প্রেরণ না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে শিশুকে জামিনের ব্যবস্থা করতে পারবে। জামিনযোগ্য হোক বা জামিনের অযোগ্য হোক, আপনার এটা জামানত সহ বা জামানতের ব্যতীত হতে পারে। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তার কারণ লিপিবদ্ধ করতে হবে, প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করবে। আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা, শিশুর বয়স, লিঙ্গ, শিশুর শারীরিক মানসিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, কোন শ্রেণীতে অধ্যয়ন করে, পটভূমি এবং অর্থনৈতিক সামাজিক অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে আদালতে হাজির করার 21 দিনের ভিতরে শিশু বিষয়ক পুলিশ প্রবেশন কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করবেন। 32, বিচার সমাপ্তির প্রথম সময়সীমা 360, পরবর্তীতে 60। 3 হলো একটানা চলবে। 4 হলো লঘু প্রকৃতির অপরাধ হলে মুক্তি দিয়ে দিবে, তবে বয়স্ক থাকলে তাদের বিচার কার্যক্রম চলতে থাকবে। শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে ভ্রষ্ট চরিত্রের হলে, জঘন্য প্রকৃতির কোনো অপরাধ হলে, অন্য কোনোভাবে সুরাহা না করা গেলে কারাদণ্ডের আদেশ প্রদান করতে পারবে। তবে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রত্যায়িত প্রতিষ্ঠানে রাখার নির্দেশ প্রদান করতে পারবে। আর কারাদণ্ড প্রদান করা হইলেও কারাগারে বয়স্কদের সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না। শিশু আইনে 36 ধারা, শিশুকে দণ্ড কি বলা যাবে না? অপরাধী বলা যাবে না, দণ্ডিত বলা যাবে না, তাই না? দণ্ডাদেশ নাকি, এই 3টা শব্দের তো। শিশুকে অপরাধী বলা যাবে না, দণ্ডিত দণ্ডাদেশ বলা যাবে না। তাহলে একটা দোষী সাব্যস্তকরণ আর একটা দোষী সাব্যস্ত ব্যক্তি, দোষী সাব্যস্তকরণ
আর হলো দোষী সাব্যস্তের কি আদেশ, এই শব্দগুলা করতে হবে। প্রবেশন কর্মকর্তাকে শিশু আদালত বা অন্য আদালত বিরোধ মীমাংসা করার জন্য আদেশ প্রদান করবেন। শিশু আদালত প্রবেশন কর্মকর্তা সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিরোধ মীমাংসা করে আদালতে রিপোর্ট প্রদান করবেন। 38 39 একসাথেও পড়তে পারেন, ক্ষতিপূরণের আদেশ বা পিতামাতাকে ক্ষতিপূরণের আদেশ দিবে। 40 বিচার সমাপ্তি 7 কার্য দিবসের ভিতরে কি করতে হবে, ফলাফল সম্পর্কে জানাইতে হবে, বড় করার দরকার নাই। 41-এ হলো আপিল এবং রিভিশন নিষ্পত্তি, সময়সীমা হলো 60 দিন। 42-এ হলো ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে, অপরাধগুলো আমলযোগ্য হিসেবে কি হবে, গণ্য হবে। আগামী ক্লাসে শেষ হবে, শেষ হয়নি ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রবিধানের একটা ক্লাস হবে, যাদের সুযোগ আছে জয়েন করতে পারবেন ইনশাল্লাহ।